গুলো এগুলো আমাদের পার্সোনাল সোশ্যাল মিডিয়ায় তো ইউজ করতে হবে? নট নেসেসারি, এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা দিলেই হবে। তারপর আপনি যখন অ্যাসাইনমেন্ট মানে ওয়েবসাইট ক্রিয়েট করেছেন তখন কিন্তু টেম্পোরারি মেইল এমনি র্যান্ডমলি নিয়ে আপনি ক্রিয়েট করেছিলেন, তো সেক্ষেত্রে আমরা মেইলটা কি দিব, আমাদের পার্সোনাল মেইল নাকি আহ, টেম্পোরারি মেইল এটা নিতে হবে? এটা আপনারা টেম্পোরারি দিতে পারেন, সমস্যা নেই। স্যার আরো একটা জিনিস যে আপনি তো আমাদেরকে মানে মানে প্যান্থিন অথবা লোকাল হোস্ট আমাদের চয়েস দিয়েছিলেন, হুম হুম তো আমরা তো প্যান্থনি মানে বিশেষ করে আমি প্যান্থনের উপর টেস্ট করছিলাম, কিন্তু হুম এখন লোকাল হোস্টটা করেন, লোকাল তার হোস্টের উপরও করেন। লোকাল হোস্টের উপর হচ্ছে যে স্যার এই যে মানে জ্যাম একটা পেজ কিছু প্রবলেম দেখা হুম দিচ্ছে যে কম্পিউটারে, সেটা আমার কম্পিউটার হলে আমি সলভ করতে পারবো না যেহেতু নলেজটা একটু কম। আমি কি হুম সেক্ষেত্রে প্যান্থনের উপর করতে পারি? না, আপনি লোকাল হোস্টেই করেন, প্রবলেম হলে গ্রুপে পোস্ট করেন, ওকে? আমি দেখে দেবো এটা। জি স্যার। ভাইয়া প্যান্থিয়নে করলে কি কোনো প্রবলেম আছে? প্যান্থিয়নের তো না, জিনিসটা লোকাল হোস্টে করা, সো লোকাল হোস্টেই করেন। তারপর স্যার এই যে ট্যাগলাইন যে জিনিসটা, হুম মানে এই ট্যাগলাইনটা কোথেকে সিলেক্ট করবো, মানে কি ধরনের ট্যাগলাইন হতে পারে জিনিস? ট্যাগলাইন বলতে কি বোঝায়? হোয়াট ইজ ট্যাগলাইন? আপনি হ্যাঁ ট্যাগলাইন হচ্ছে যে কোম্পানির নেমটা মেবি। স্লোগান, ঠিক আছে, হ্যাঁ আপনার হ্যাঁ ধরেন স্লোগান। স্লোগান। তো এখন আপনি জি। আপনার ইচ্ছা মতো একটা স্লোগান দেন। আর কোম্পানি নেমটা কি দিব, মানে যে কোনো কিছু হতে পারে? হ্যাঁ, এটা আপনাদের ইচ্ছা, টোটাল আপনাদের ইচ্ছা। আপনারা কিন্তু কারো কপি করেন না, ঠিক আছে? কোনো ওয়েবসাইট কপি করার দরকার তো নেই। আপনারা আরেকটা জিনিস স্যার, আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিয়ে একটা ট্যাগলাইন দিয়ে এটা ইউজ করেন। কিন্তু স্যার আমরা তো এখানে কপি পেস্ট করতে পারবো না, তাহলে এই কন্টেন্ট গুলো কোথায় পাবো স্যার? কন্টেন্ট গুলো কপি করেন, ঠিক আছে? কন্টেন্ট কপি হ্যাঁ, পেস্ট করা কন্টেন্ট যায়? গুলো কপি করেন। আর যদি আপনারা মনে করেন যে না আমি একটা কন্টেন্ট নিজে রাইট করে দিব, দরকার নেই, আপনি কন্টেন্ট কপি করে দিন, এত সমস্যা নেই। সময় কোথায় পাবো হ্যাঁ ভাইয়া একটা কন্টেন্ট এক্স্যাক্টলি, নিজে এত লিখবো? সময় আপনি পাবেনও না। ঠিক আছে, আপনারা কপি করে দিন। স্যার পেজের ব্যাপারটা মানে একটু গোলমেলে লাগতেছে, আরো তিনটা পেজ মানে কি কি নাম হতে পারে, মানে আরো এটাতে তিনটা টার্মস। আপনি আপনার পোস্ট গুলাকে পেজ হিসাবে দেন। না ভাইয়া, স্যাম্পল হিসাবে দুই একটা ওয়েবসাইট দেখলে তো বোঝা যাচ্ছে যে হ্যাঁ ওয়েবসাইটে কি হ্যাঁ, কি পেজ স্যাম্পল করতে হিসাবে আপনি কয়েকটা ওয়েবসাইট ঘাটতেও পারেন, তাইলে বুঝতে পারবেন। আর স্যার যেগুলো আপনি ডিলিট করে দিলেন সেগুলো কি আমাদের মানে শেখা না শিখলেও চলবে? না না না, ওগুলো আসবে আপনাদের, এই যে আজকের ক্লাসে দেখা দেবো। স্যার স্যার আমি কি এই ডিএস 7 পেজের অ্যাসাইনমেন্ট বিষয় মানে সম্পর্কে একটা কথা বলতে পারি? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনি তো আসলে অনেক কথা বলে ফেলছেন, একটু ওয়েট করেন। হ্যাঁ বলেন, আপনি বলেন। স্যার 7 মানে বাকি সবগুলো বুঝতে পেরেছি, শুধু এই ক্রিয়েট 7 পেজ মানে টোটাল কি 7টা পেজ হতে হবে? হ্যাঁ হ্যাঁ, টোটাল 7টা পেজ হতে হবে। Yes, স্যার, বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন? স্যার 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 আর প্রবলেম নাই সব। মানে প্রিভিয়াস অ্যাসাইনমেন্ট সম্পর্কে স্যার, মানে আপনি কি মানে টাইমলি দাঁড়ান 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 দাঁড়ান, ওয়েট, আপনি একটু পরে কোশ্চেন করেন। আর আর কার জানি শুনছিলাম। স্যার আমি আমি স্যার একটু কথা বলতে চাইছিলাম হ্যাঁ স্যার। আমার বলেন। একটু ওয়েবসাইট অডিটের অ্যাসাইনমেন্ট স্যার, আমার তো মিড সেমিস্টার স্যার চলতেছিল এতদিন, সো এই কারণে আমি স্যার টাইমলি মানে ফিনিশ করতে পারিনি, কিন্তু করছি। কিন্তু স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, আমি যে ওয়েবসাইটটা নিয়েছি এখানে আমি স্ক্রিমিং ফ্রগে দেওয়ার পরে আপনার খালি এখানে দেখাচ্ছে কমপ্লিটেড 1 of 1, মানে একটাই পেজ সে ক্রল করতেছে, এটাই দেখাইতেছে, কোনো তার কোনো ফলস নাই, তার মেটা ডিসক্রিপশনে কোনো ডুপ্লিকেটস পাই নাই, কিছু পাই নাই। আমি স্যার এটাই জানতে চাচ্ছি যে আমার ম্যাক্সিমামই স্যার অন পেজ চেকস, অন পেজ এসইও চেকস, এগুলা কম বেশি সবগুলাই আমার ওকে আসছে। আবার ওটিতে আমি এক্সএমএল সাইট ম্যাপ, এইচটিএমএল এগুলা এই যে সাইট লাইনার ইউজ করছি স্যার, কিন্তু সাইট লাইনারে কেন জানি এরর দেখায় বারবার যে মানে আমার এই সাইটটা অ্যাক্সেসই করতেছে না। আচ্ছা, তাহলে এই সেটটা মনে হয় আপনার খুব সম্ভবত রোবটস টেক্সট দিয়ে ওরা মানে অ্যাক্সেসটা লিমিটেড করে রাখছে, তো এই ওয়েবসাইটটা আপনি চেঞ্জ করে নেন। তাহলে স্যার কি পুরোটা আমি নতুন করে অন্য একটা ওয়েবসাইট হ্যাঁ, দিয়ে করবো আবার? নতুন একটা ওয়েবসাইট দিয়ে করেন। মানে এখন আপনি আচ্ছা, এই যদি যে দেখেন যে স্ক্রিমিং ফ্রগে প্রথমেই আপনার শুধুমাত্র একটা ইউআরএল আসতেছে, অন্য কোনো ইউআরএল আসতেছে না, তো এটা না ওরা মানে তখনই বুঝবেন যে ওরা ওয়েবসাইটে স্ট্রিক মানে রেস্ট্রিক্ট করে দিছে, এটা সব পেজ আপনি অ্যাক্সেস করতে পারবেন না। তো তখন এই ধরনের দেখলে আপনারা এটা চেঞ্জ করে নতুন একটা ওয়েবসাইট নেবেন। ও আচ্ছা, তাহলে স্যার আমার নতুন করে অন্য একটা হ্যাঁ, ওয়েবসাইট নিয়ে নতুন করতে হবে। একটা ওয়েবসাইট নিয়ে করেন। আচ্ছা স্যার, তাহলে কি আমি এই যে এডিটোরিয়াল স্ট্রেংথ এগুলা কি সব বাদ দিয়ে করবো নাকি না সব
যতটুকু পারি এগুলা দিয়ে করেন, এগুলা দিয়ে আমাকে ফুলটা দেন। ফুলটা করে দিব না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে মানে মানে ওয়েবসাইটটা চেঞ্জ করাটাই বেটার হবে, কারণ এখানে আমার একটাই খালি হ্যাঁ, আপনার ওয়েবসাইট চেঞ্জই করতে হবে। এটাই জানার জন্য স্যার, আমি এটা নিয়ে আর কি অনেক ইয়া ছিলাম আর কি, যে কোনো ইয়া দেখায় না, একটাই খালি পেজ দেখাইছে। স্যার হ্যাঁ হ্যালো হ্যাঁ, বলেন বলেন। স্যার, আপনি যে আমাদের ওই যে কিচেন আর পেটস এর যে এগুলো পোস্টগুলো ডুপ্লিকেট করে দেখালেন, ওগুলো কি আমরাও ডুপ্লিকেট করবো? আমি হুবহু যেটা ডুপ্লিকেট করছি ওটা ডুপ্লিকেট করার দরকার নেই। আপনি আপনার ইচ্ছা মতো অন্য কোনো ওয়েবসাইটের পোস্ট ডুপ্লিকেট করতে পারেন। স্যার, ওটাই জিজ্ঞেস করলাম আর কি। ঠিক আছে অন্য পোস্টগুলো আমরা ডুপ্লিকেট করলে ভাইয়া কোনো সমস্যা আপনি নেই। আপনার পারমিশন নিয়ে ভাইয়া 30 সেকেন্ডের জন্য একটু কথা বলতে চাই। বলেন। আচ্ছা ভাইয়া, মানে আমাদের তো ক্লাস টাইম মোটামুটি 2 ঘন্টা, তো আমরা অনেকেই দেখছি ভাইয়া অনেক সিলি কোশ্চেন করি, যেগুলোর অ্যান্সার বেসিক্যালি ভাই আমরাও অনেকে জানি স্টুডেন্টের মধ্যে। তো সব প্রশ্নের অ্যান্সারের জন্য যদি আমরা আপনার কাছে ওয়েট করি ভাই, সেক্ষেত্রে ক্লাসের কোশ্চেন পর্বটা অনেক বড় হয়ে যায়। তো এটা পসিবল, আমাদের গ্রুপ আছে ভাইয়া, গ্রুপে যদি আমরা নিজেদেরকে নিজেদের একটু হেল্প করি তাহলে মনে হয় আমাদের ক্লাসটা একটু ইনফরমেটিভ হয়। হ্যাঁ, কারণ দেখেন ভাই অলরেডি 15 মিনিট হয়ে গেছে যে আমরা প্রশ্ন পড়বে আছে, আবার ক্লাস শেষে 15-20 মিনিট আমরা প্রশ্ন পড়বে থাকবো। তো বেটার হয় যারা এই ছোট ছোট প্রশ্নগুলো থাকে এটা আমরা ঠিক আছে। কিন্তু অনেকে এখানে কোশ্চেন ওইখান থাকতেই থেকে পারে। ইনফরমেশন পাওয়া যায়। হ্যাঁ, বুঝতে পারছি, এখানে কোশ্চেন থাকতেই পারে। সো আমি যেটা করি, আমার ক্লাসের প্রথম 15 মিনিট কোশ্চেন সেশনটা রাখি, তার শেষের 15 মিনিট কোশ্চেন সেশনটা হ্যাঁ রাখি। আমি বুঝতে পারছি, সেটা ঠিক আছে। না, আমার পয়েন্ট হচ্ছে যে এটা তো ভাই আপনার কাছে যাওয়ার কোনো দরকার নেই, সবকিছু যে যেটা বিগ ইস্যু সেটা আপনাকে বললাম। না না না, এখন ছোট ছোট বিষয় এটা এটা আপনার এটা কাছে হয়, যেটা এটা বুঝতে হয়, পারছি। এটা হয়, এটা হয়, এটা করে নেন, ঠিক আছে? আপনি এটা একটু সহ্য করে নেন, এটা হয়, এটা এটা আমার পক্ষ থেকে এটা কোনো সমস্যা না। আচ্ছা ঠিক আছে, আপনার যদি প্রবলেম না থাকে আরেকটা সিজন হয়তো বেটার। ঠিক আছে, এটা মানে অনেকে তো অনেক মানে খুব বেসিক লেভেল থেকে আসে, সো এগুলা অনেকের একটু সমস্যা হয়। অ্যাকচুয়ালি আমরা মানে আমি জানি না, এখানে অনেকেই অ্যাডভান্স আছে, কিন্তু স্যার কিছুই জানা নেই অ্যাকচুয়ালি এই সেক্টরে। তো একেবারে বেসিক লেভেল থেকে আসা, সেক্ষেত্রে মানে কাউকে জিজ্ঞেস করলে সে কখন রিপ্লাই দিবে, তার থেকে বেটার হয় যে যে মেন্টর, তার থেকে যদি ইনফরমেশন গুলো পাওয়া যায় অনেকটা মানে বেটার হয়, আমার মনে হয় হেল্পফুল হয়, সেই জন্য এই কোয়েশ্চেন গুলো করা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, সবাই কি অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন নাকি? আমারটা তো আবার নতুন করে করতে হবে স্যার, এই যে আপনি যেটা বললেন। আমার মনে হচ্ছে সবাই অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন না, অনেকে কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন না। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি দিছি আজকে ভাইয়া। আচ্ছা, স্যার, যে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়েছি সেগুলো টাইমলি জমা না দেওয়ার জন্য কি আপনি নাম্বার কেটেছেন? হ্যাঁ, ওটা তো টাইমলি জমা না দেওয়ার জন্য নাম্বার কাটছি। দেখেন নাই, বলছি যে ট্রাই টু সাবমিট অন টাইম। স্যার, এক্ষেত্রে কি আমি একটা প্রশ্ন করতে পারি আপনাকে, যে আমাদের যদি নন ডাব্লিউ ভার্সন অথবা ডাব্লিউ ভার্সন দুটোই যদি থাকে, সেক্ষেত্রে স্ট্যাটাসটা কি হবে? সেক্ষেত্রে বলবেন দ্য ওয়েবসাইট এক্সিস্ট ইন বোথ ডাব্লিউডাব্লিউ এন্ড নন ডাব্লিউডাব্লিউ ভার্সন। না, স্যার ওই যে টিক মার্ক অথবা ক্রস, এটা হচ্ছে আপনার ক্যানোনিক্যালের উপর নির্ভর করবে। যেহেতু তখন আপনার ওয়েবসাইটটা বোথ ভার্সনে এক্সিস্ট করে, তো তখন আপনাকে ক্যানোনিক্যালটা রাখতেই হবে। হ্যাঁ, তো এখন যদি আপনি দেখেন যে আপনার ওয়েবসাইটটা শুধু সিঙ্গেল ভার্সনে আছে, তখন ক্যানোনিক্যালটা ইজ নট এ ফ্যাক্ট। তখন ক্যানোনিক্যাল না থাকলে আপনি ওটা গ্রিন দিয়ে দিবেন। বাট যদি দেখেন যে আপনি এটা বোথ ভার্সনে এক্সিস্ট করে, তখন আপনি এটাকে ক্যানোনিক্যালটা যদি না পান, তখন এটাকে আপনি ক্রস দিয়ে দিবেন। ওটা ক্যানোনিক্যালের উপর ডিপেন্ড করবে। আরেকটা স্যার, যদি অ্যাবসোলিউট আর রিলেটেড দুটোই থাকে তাহলে সেটা মানে গ্রিন হবে, আর যদি একটা থাকে তাহলে? একটা থাকলে যদি আপনার রিলেটিভ হয় তাহলে এটাকে অ্যাটেনশন মার্ক দিবেন, ঠিক আছে? অ্যাটেনশন মার্ক দিবেন। অ্যাটেনশন মানে ওই যে এক্সক্লেমেশন মার্ক, ওই যে আরেকটা মার্ক আছে না আপনার হলুদ রঙের, ওইটা দিবেন। জি। আর যদি অ্যাবসলিউট হয় তাহলে কোনো সমস্যা নাই, অ্যাবসলিউট হলে সমস্যা নাই। আর যদি রিলেটিভ মানে একটা ইউরিলি আছে তাও সবই রিলেটিভ, তাইলে অ্যাটেনশন মার্ক দিবেন। আর যদি আপনার সবই দেখা যাচ্ছে অ্যাবসলিউট, তাহলে গ্রিন দিয়ে দিবেন। আর যদি দেখেন অ্যাবসলিউট রিলেটিভ মিক্সচার আছে, তাহলে আপনি এটাকে দিয়ে দিবেন, মানে অ্যাটেনশন মার্ক যেটা, ওইটা দিবেন ইয়েলো। অ্যাবসোলিউট আর রিলেটিভ দুটোই থাকলে?
আচ্ছা আমি আজকে ক্লাসটা এখন শুরু করে দিই। তো যেটা বলতেছিলাম, অনেকে কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন না, ঠিক আছে? আমার কাছে কিন্তু সবই রেকর্ড আছে। তো যারা দিচ্ছেন না দিয়ে দিন, অ্যাসাইনমেন্টগুলো আপনাদের ভালোর জন্যই দেওয়া হচ্ছে। অ্যাসাইনমেন্ট না দিলে কিন্তু আপনাদেরই লস হবে। স্যার আমাদের এক্সামে কি এই অ্যাসাইনমেন্ট জাতীয় প্রশ্ন থাকবে? আপনাদের এক্সামে হ্যাঁ অ্যাসাইনমেন্ট জাতীয় প্রশ্ন থাকবে, ঠিক আছে? যেমন এই যে দেখেন চৈতি বিশ্বাস, তারপর অনেকেই দেয় নাই, ঠিক আছে? অদ্রিতা আহমেদ, নাহিদ হোসেন সাব্বির, অমরজিৎ চাকমা, মারিফা হক সাদিয়া, অনেকেই দেয় নাই, কিন্তু অনেকেই দেয় নাই। লালি বেশি, সবুজ কম, ঠিক আছে? তাসমিন সুলতানা আছেন নাকি এরা? মোস্তফা মাহবুব তন্ময়, তারিকুল ইসলাম, অনেকে দেয় নাই। 29 জনই শো করতেছে স্যার। ভাইয়া সাবিরুজ্জামানটা একটু দেখবেন। ঠিক আছে, তো অ্যাসাইনমেন্ট এখনো যারা দেননি দিয়ে দিন। যদি অ্যাসাইনমেন্ট আপনাদের বেশি মিস হয়, আমি পানিশমেন্ট দিতে চাই না, বাট যদি দেখি যে আপনাদের অ্যাসাইনমেন্ট অনেক বেশি মিস হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনাদের এই গ্রুপ থেকে আমি রিমুভ করে দেবো, ঠিক আছে? এই যে আমাদের যে গ্রুপ আছে এটা থেকে আমি আপনাদেরকে তখন রিমুভ করে দেবো। সো অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে দিন। আচ্ছা আমি আজকে শুরু করি। সো আজকে আমরা যেটা থেকে শুরু করব সেটা হচ্ছে আমাদের এসইও গাইডলাইন। এসইও গাইডলাইন থেকে আমরা যাব এবং এসইও গাইডলাইনে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এসইও সেটআপ গাইডলাইন বেসড অন অডিট, ঠিক আছে? এসইও সেটআপ গাইডলাইন বেসড অন অডিট। এখন প্রথমে আমাদের জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার যে আমরা এসইও গাইডলাইন বলতে কি বোঝাচ্ছি, ঠিক আছে? এসইও গাইডলাইন জিনিসটা কি? এসইও গাইডলাইনের কনসেপ্টটা হচ্ছে আমাদের অডিটের যে প্রবলেমগুলো আমরা ফাইন্ড আউট করলাম এটার একটা সলিউশন। এসইও গাইডলাইনের মূল কনসেপ্টটা হচ্ছে আমরা ওয়েবসাইট অডিটে যে প্রবলেমগুলো ফাইন্ড আউট করলাম এটার একটা সলিউশন অ্যাজ ওয়েল অ্যাজ ইমপ্লিমেন্টেশন। বাট ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা ডিপেন্ড করবে যদি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা বা আমাদের ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে হয়, ঠিক আছে? তাহলে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে দিতে পারবো, তাহলে আমরা এটা সমাধানও করে দিতে পারবো, মানে ফুল কমপ্লিট সমাধানটা করে দিতে পারবো যদি এটা ওয়ার্ডপ্রেসে হয়। বাট যদি ধরেন এটা HTML এ হইলো বা লারাভেলে হইলো বা PHP তে হইলো, তাহলে কিন্তু এটা আমরা সলিউশনটা দিতে পারবো না। এটা তখন কিন্তু আমাদের মানে সম্ভব না, এটা করাটা ইজ নট পসিবল। সো আমরা এসইও গাইডলাইন বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট অডিটের একটা সলিউশন, ঠিক আছে? আমরা যে প্রবলেমগুলো ফাইন্ড আউট করছি এটার একটা সলিউশন। এবং অনেক ক্ষেত্রে দেখবেন যে ক্লায়েন্ট আপনাকে যদি ওয়েবসাইট অডিটের কাজ দেয়, তো সেকেন্ড স্টেপে সে কিন্তু আপনাকে এটা বলবে যে তুমি যে প্রবলেমগুলো ফাইন্ড আউট করছো এখন তুমি আমাকে একটা সলিউশন দাও। মানে এটা দেখবেন যে মোস্ট কমন কোয়েশ্চেন। যদি আপনি ওয়েবসাইট অডিটের কাজ পান, আপনি গাইডলাইন ডেভেলপ করার কাজ পাবেন। কারণ সাধারণত আমাদের প্রবলেমগুলো ফিক্স করার মানে প্রবলেম আইডেন্টিফিকেশন তো হচ্ছে ওয়েবসাইট অডিট, বাট প্রবলেমগুলো ফিক্স করার জন্য ক্লায়েন্ট যার কাছে আসে মানে প্রবলেমটা আইডেন্টিফাই করার জন্য তার কাছ থেকে কিন্তু সেই জিনিসগুলো ফিক্স করে নেয় সাধারণত। তো সেই ক্ষেত্রে আপনি যদি কোনো একজন ক্লায়েন্টকে ওয়েবসাইট অডিটের জন্য ম্যানেজ করতে পারেন, আপনার কিন্তু কনজিকিউটিভলি এসইও গাইডলাইন কাজটা কিন্তু আপনি পেয়ে যাবেন, আপনার কাছে কিন্তু এটা চলে আসবে। তো এখন আমাদের এসইও গাইডলাইনের ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদের ওয়েবসাইট অডিটের একটা সলিউশন, আমরা যে প্রবলেমগুলো আইডেন্টিফাই করছি এটার একটা সলিউশন। এবং সেই ক্ষেত্রে আমাদের এটারও একটা টেমপ্লেট আছে, একটা ফরম্যাটে আমরা এটা ডেভেলপ করব এসইও গাইডলাইনটা। তো সেই ক্ষেত্রে ধরেন আমি যদি এইখানে যাই, আমার এখানে একটা টেমপ্লেট আছে, এটা আমি একটু ডাউনলোড করে নেই। স্যার আমরা অ্যাসাইনমেন্টে যে কাজটা করছি এসইও অডিটের, এইটার পেমেন্ট কেমন দিতে পারে আমাদেরকে? এটার পেমেন্ট আপনার ইস্যুর উপর নির্ভর করবে, ঠিক আছে? আপনার কতগুলো আপনি দিচ্ছেন, মানে কতগুলা আপনি তাকে ক্রাইটেরিয়া ফিল আপ করে দিচ্ছেন। যেমন ধরেন আমাদের ওয়েবসাইট অডিট টেমপ্লেটটাতে আমরা প্রায় 40টার মতো পয়েন্ট আছে না? জি স্যার। তো সেই ক্ষেত্রে ধরেন আপনি বেসিক প্যাকেজে হয়তো বললেন যে আমি তোমাকে
ঠিক আছে, প্রবলেম আইডেন্টিফাই করে দিব, তোমার ওয়েবসাইটের 15 ইস্যু আমি তোমাকে আইডেন্টিফাই করে দিব। এটা ধরেন বেসিকে রাখলেন, স্ট্যান্ডার্ডে আপনি হয়তো 30 রাখলেন, প্রিমিয়ামে আপনি টোটালটা দিলেন, ঠিক আছে, এভাবে আপনি চার্জ করবেন। সরি, রং ফাইল ডাউনলোড করে ফেলছি। সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি নাকি, দেখতে তো পাচ্ছি না। আচ্ছা দাঁড়ান, আচ্ছা আচ্ছা ফাইলটা পাইলাম, এটা খুঁজতে হবে, আমি কি ডিলিট করে দিয়েছি কিনা নট শিওর। আচ্ছা, তো এখন এখানে আমি টেমপ্লেটে যে অডিটগুলা আমি করছি সেটার প্রবলেমের একটা সলিউশন এখানে আমি দেব। সো প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফাইলটাকে অবশ্যই রিনেম করে নেবেন। হ্যাঁ, যেমন এই যে দেখেন এখানে বলা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন গাইডলাইন। এটা কি? অন পেজ অপটিমাইজেশন গাইডলাইন। সো এটা ঠিকই আছে, এটা যেরকম আছে ওইরকমই রাখেন, কিন্তু এখানে xyz.com, হ্যাঁ, এটা আপনার যে ওয়েবসাইট, আপনি যে ওয়েবসাইটের উপর এই সলিউশনটা ডেভেলপ করতেছেন ওই ওয়েবসাইটের ইউআরএলটা আপনি এখানে প্রোভাইড করবেন। হ্যাঁ, সেটাকে আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন এটাকে কিন্তু xyz.com হিসাবে রাখবেন না, এটাকে আপনারা অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলে এটাকে আপনারা রিনেম করে নেবেন। মানে এখানে xyz.com না দিয়ে ধরেন আপনি যদি ধরেন কোন একটা ওয়েবসাইট করতেছেন ধরেন artings.com, তো সেই ক্ষেত্রে এখানে xyz এর বদলে আপনি দেবেন artings, হ্যাঁ, ফর এক্সাম্পল। এভাবে আপনারা ডোমেইন নেমের সাথে এটাকে রিনেম করে নেবেন। করে এখন এখানে আমাদের অডিটের যে সলিউশনটা সেটা আমরা এই ওয়ার্ড ফাইলের মাধ্যমে ক্লায়েন্টকে প্রোভাইড করব, এই টেমপ্লেটের মাধ্যমে আমরা এটা ক্লায়েন্টকে ডেলিভার করব। তো এখানে প্রথমে দেখেন আমাদের বিজনেস নেম, হ্যাঁ, একটা প্রথমে আমাকে নাম, মানে আমি বিজনেস নেম বলতে ডোমেইন নেম, আমি যে ওয়েবসাইটের সলিউশনটা দিব সেটার ডোমেইন নেম আমি এখানে প্রোভাইড করব। তো সেই ক্ষেত্রে আমার যে ওয়েবসাইটটা ধরেন আমার xyz.com, আপনারা এখানে xyz.com লিখে নেবেন। ঠিক আছে, এখানে আপনারা xyz.com লিখে দেবেন। আপনারা এখানে বিজনেস নেম কিন্তু রেখে এটা কমপ্লিট করে ক্লায়েন্টকে জমা দিবেন না, এগুলা করলে কিন্তু এগুলা খুব সিলি ব্যাপার, কিন্তু এই ধরনের জিনিসগুলো যদি আপনারা কারেকশন না করেন ক্লায়েন্টের কিন্তু কিছু কনফিউশন থেকে যায়, ক্লায়েন্ট কিন্তু
জিনিসগুলোকে মানে খুবই নেগেটিভলি রিমার্ক করে। সো এটা বিজনেস নেমটাকে আপনারা আপনাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটের সাথে এটাকে যে এইটা ওইভাবে এটাকে রিনেম করবেন, এবং করার পর তারপর আমাদের কাজটা শুরু হবে। ঠিক আছে, আমরা যে অডিট থেকে যে সলিউশনটা ডেভেলপ করব এটা আমাদের এখান থেকে শুরু হবে। তো প্রথমেই আমাদের যেটা বলা হচ্ছে আপনার ওয়েবসাইটের HTTP and HTTPS চেক, মানে আমরা যেটা দেখছিলাম যে আমাদের ওয়েবসাইটে কি এটা আপনার সিকিউরড নাকি ইনসিকিউরড ভার্সনে আছে। এখন সিকিউরড ভার্সনে যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের এখানে কিচ্ছু বলার নাই, এভরিথিং ইজ ফাইন। কিন্তু যদি দেখি যে আমাদের ওয়েবসাইটটা আপনার সিকিউরড না, যদি সিকিউরড ভার্সনে হয় তাহলে এখানে আমাদের কোনো বলার কিছুই নেই। ঠিক আছে, আপনি এটাকে টোটাল যে আপনার ফ্রেজটা টোটাল এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন যদি দেখেন যে আমার ওয়েবসাইটটা সিকিউরড ভার্সনে আছে। বাট যদি আপনার এটা সিকিউরড ভার্সন না হয়, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন এটা আপনার করবেন। ঠিক আছে, তখন আপনি এখানে মেনশন করবেন যে এটা তো আমার না, এটা সিকিউরিটি দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি বলবেন যে ইওর ওয়েবসাইট ইজ ইন HTTP ভার্সন হুইচ ইজ নট সিকিউর ভার্সন। ঠিক আছে, তো আমরা এখানে যদি দেখি যে আমাদের ওয়েবসাইটটা HTTP ভার্সনে থাকে, তো তার মানে কি আমার এখানে কিন্তু সিকিউরিটি নাই। তো তখন আমি ক্লায়েন্টকে যেটা বলবো যে ইওর ওয়েবসাইট ইজ ইন HTTP ভার্সন হুইচ ইজ নট সিকিউর ভার্সন, we recommend migrating your website from HTTP version to HTTPS version using a paid SSL certificate. So আমরা যেটা রিকমেন্ড করতেছি সেটা হচ্ছে migrating your website from HTTP version to HTTPS version। ঠিক আছে, HTTP ভার্সন থেকে আমরা এটাকে রিকমেন্ড করি HTTPS ভার্সনে মাইগ্রেট করতে, এবং সেই ক্ষেত্রে এটা HTTPS ভার্সনে যদি নিয়ে যেতে হয় তখন আমাদেরকে SSL সার্টিফিকেট নামের একটা সার্টিফিকেট অ্যাড করে নিতে হয়। সো SSL এ জানি কি হয় মনে আছে আমাদের? সিকিউরড সকেট লেয়ার, এক্স্যাক্টলি। এবং এই সার্টিফিকেটটা যখন আমাদের ডোমেইন নেমের সাথে অ্যাড করে দিব তখন আমাদের এটা HTTPS ভার্সনে কনভার্ট হয়ে যাবে। বাট এটা আমাকে SSL সার্টিফিকেট আমি কার কাছ থেকে নিব? গুগল থেকে। আমার যে হোস্টিং প্রোভাইডার, সেই হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে আমাকে SSL সার্টিফিকেটটা নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এটার জন্য পে করতে হবে, বেশি না অ্যামাউন্ট। আপনার ধরেন আপনি প্রথম বছর আপনি এটা ফ্রি পাবেন, প্রথম বছর অধিকাংশ আপনার হোস্টিং প্রোভাইডারটা ফ্রি দেয়। এবং সেকেন্ড ইয়ার থেকে আপনার এটা কত ধরেন অলমোস্ট সর্বোচ্চ হয়তো $6 মতো হবে ফ্রম দ্য সেকেন্ড ইয়ার্স। এবং সেই ক্ষেত্রে আপনি যদি $6 হিসাব করেন, এখন আপনার বর্তমানে রেট কত USBDT? 87-88 হ্যাঁ স্যার 113 টাকা 15 টাকা 113 বা 15 হইতে পারে। হ্যাঁ 87-88 তো অনেক আগের কথা। কালকে ব্যাংকে জিজ্ঞেস করলাম, তখন উনি বললো যে $87 সেজন্য ব্যাংকে ওইটা থাকে, ব্যাংক রেট ওইটা, কিন্তু বাইরে আপনি ওই রেটে পাবেন না। ব্যাংক রেট 87 টাকা? কি বলেন স্যার? আমি কালকে ব্যাংকে একটা কাজে গেলাম, তখন রিয়েল কারেন্সির ব্যাপারে কথা বললাম, তখন ওনারা বললো যে 87 টাকা এখন নাকি প্রোভাইড করতেছে, সেজন্য বললাম স্যার। এটা মনে হয় কানাডিয়ান ডলার। আচ্ছা যাই হোক মনে হয় না, আচ্ছা যাক বাদ দেন। আচ্ছা এখন দেখেন আমি যদি 113 টাকা ধরি, তো তাহলে আমার এটা $6 কত হচ্ছে? 678। ঠিক আছে, এবং এটা 1 ইয়ার হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার মাসিক কত হবে? এক মাসে টোটাল ধরেন 57 টাকার মতো। সো এটা হচ্ছে আপনার চার্জ, মানে আপনি যদি SSL সার্টিফিকেটটা নিতে চান প্রথম বছর এটা অধিকাংশ হোস্টিং প্রোভাইডার এটা আপনাকে ফ্রি দিবে, বাট ফ্রম দ্য সেকেন্ড ইয়ার সেটার জন্য আপনাকে তারা চার্জ করা শুরু করবে। এটা আপনার খুব একটা এক্সপেন্সিভ না, আপনি মাসিক 57 টাকা বা 58 টাকা দিলে এটা আপনার হবে। তো এটা হচ্ছে আমাদের যদি দেখি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা যদি সিকিউর না হয়, তো তখন আমরা এই ধরনের একটা রিকমেন্ডেশন প্রোভাইড করব। আর যদি দেখি যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা আপনার সিকিউর, তো তখন আমরা এই টোটাল জিনিসটাকে আমরা ডিলিট করে দিতে পারি, কারণ এখানে আসলে বলার আর কিছু নাই। এখন দেখেন আমাদের আরেকটা হচ্ছে WWW এন্ড নন WWW ভার্সন, আমাদের আরেকটা চেকিং এর বিষয় যে আমাদের ওয়েবসাইটটা কোন ভার্সনে এক্সিস্ট করে। সো এখন আমাদের ওয়েবসাইটটা যদি সিঙ্গেল ভার্সনে থাকে তাহলে এখানে কোনো ইস্যু নাই, देयर इज নো ইস্যু।
আমাদের ওয়েবসাইটটা যদি সিঙ্গেল ভার্সনে থাকে। কিন্তু যদি আমাদের ওয়েবসাইটটা আপনার বোথ ভার্সনে থাকে, দেখা যাচ্ছে এটা www নন www বোথ ভার্সনে আছে, তখন আমাদেরকে ক্যানোনিক্যাল ট্যাগটা অবশ্যই প্লেস করে দিতে হবে, ক্যানোনিক্যাল ট্যাগটা। এবং এই ক্যানোনিক্যাল ট্যাগটা প্লেস করার আগে যেটা বললাম যে এটা চেক করে নিতে হবে। ফর এক্সাম্পল ধরেন আমি যদি আপনার বেস্ট হ্যান্ড মিক্সার, ধরেন আমি এখানে আসলাম বেস্ট হ্যান্ড মিক্সার, এখান থেকে ধরেন আমি একটা ওয়েবসাইটে যাই, ঠিক আছে, ধরেন আমি এখানে আসলাম, আমি তার হোম পেজে চলে আসি, হোম পেজ থেকে আমি রাইট বাটন থেকে তার ভিউ পেজ সোর্সে চলে যাব। ভিউ পেজ সোর্সে গিয়ে এখানে আমি একটু সার্চ করব আপনার ক্যানোনিক্যাল, সেই যে দেখেন আমার ক্যানোনিক্যাল এখানে আছে। সো যদি থাকে তাহলে তো আর দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখতে পাচ্ছি না স্যার। বলেন কি আমার স্ক্রিন দেখা যায় না? দেখা যাচ্ছে একটা ইউআরএল স্যার দেখা যাচ্ছে ক্যানোনিক্যাল লেখা আছে। তাহলে আমার নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যদি দেখা না যায় বললেন, হ্যাঁ দেখা না গেলে বললেন। আচ্ছা তো এখন আমাদের এখানে কিন্তু ক্যানোনিক্যাল আছে, কিন্তু যদি দেখি যে আমাদের ওয়েবসাইটে ক্যানোনিক্যাল নাই এবং বোথ ভার্সনে এক্সিস্ট করে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা একটা ক্যানোনিক্যাল ট্যাগ বসায় দিতে পারি। তো সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য ধরেন আমরা যদি গুগল করি ক্যানোনিক্যাল ট্যাগ স্যাম্পল, হ্যাঁ, এটা যদি আমরা গুগল করি ক্যানোনিক্যাল ট্যাগ স্যাম্পল, তো সেই ক্ষেত্রে আমরা এই যে দেখেন এইচরেফ এর একটা ব্লগ চলে আসছে। আমরা এখানে যদি আসি ক্যানোনিক্যাল ট্যাগস এ স্যাম্পল গাইড ফর সিম্পল গাইড ফর বিগিনার্স, এখান থেকে আমরা এই যে দেখেন হোয়াট ডাজ এ ক্যানোনিক্যাল ট্যাগ লুক লাইক, হ্যাঁ, ক্যানোনিক্যাল ট্যাগটা কি ধরনের হয়, এখানে দেখেন এই যে একটা লিঙ্ক সে আমাদেরকে দিয়ে দিয়েছে যে ক্যানোনিক্যাল ট্যাগটা সাধারণত এই ধরনের হয়। সো এইটা আমরা কপি করে নিয়ে আসব একটা নোটপ্যাড ফাইলে, ঠিক আছে, এটাকে আমরা একটা নোটপ্যাড ফাইলে কপি করে নিয়ে আসলাম এবং এখানে দেখেন এই যে টোটাল কোডিংটা এটাকেই হচ্ছে আপনার ক্যানোনিক্যাল ট্যাগ, এই টোটাল কোডিংটাকেই ক্যানোনিক্যাল ট্যাগ বলা হয়। তো এখানে আমাদের যে পার্টটা, এই যে এই পার্টটা, এটা দেখেন টোটাল জিনিসটা একটা এক্সাম্পল। এখন আমার এখানে কিন্তু ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা বসাইতে হবে, আমি এইটা কিন্তু আমার ক্লায়েন্টের ওয়েবসাইটকে বসাই দিলে হবে না ক্যানোনিক্যাল করার জন্য, কারণ এটা কিন্তু তার ডোমেইন না, ঠিক আছে, এটা একটা এক্সাম্পল। দেখেন https:/example.com, সো এটা একটা এক্সাম্পল, আমাকে এখানে এটা মানে ইফেক্টিভ করার জন্য তার ডোমেইনটা এখানে দিতে হবে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হ্যাঁ এক্সাম্পলের জায়গায়, তো সেই ক্ষেত্রে ধরুন আমি এখানে এই যে দেখেন আমার goodhousekeeping.com, ঠিক আছে, এই যে ডোমেইনটা, এই ডোমেইনটা কপি করে এখানে আমি এটা বসায় দেব, ঠিক আছে, এটা হচ্ছে তার হোম পেজের ক্যানোনিক্যাল। সো একইভাবে আমার প্রত্যেকটা পেজের জন্য কিন্তু আমাকে ক্যানোনিক্যাল আলাদা আলাদাভাবে সেট করতে হবে, প্রত্যেকটা পেজের জন্য আলাদা ক্যানোনিক্যাল সেট করতে হবে। তো সেই ক্ষেত্রে ধরেন আমি আপনার যদি আপনার ধরেন অ্যাবাউট আস পেজে যাই, সো অ্যাবাউট আস পেজে আসলাম এবং এইখানে আমার যে লিঙ্কটা আছে এটা হচ্ছে অ্যাবাউট আস পেজের। সো আমি এটার জন্য ক্যানোনিক্যালটা সেট করার জন্য এখানে আমার যে ডোমেইনটা আছে অ্যাবাউট আস পেজের ইউআরএল, তো ওই ডোমেইনটা ওই লিঙ্কটা না, সো আমি অ্যাবাউট আস পেজের লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, পেস্ট করে দিয়ে তারপর আমি এটা এখানে অ্যাবাউট আস পেজের জন্য এটা সেট করলাম। তো এভাবে প্রত্যেকটা পেজের জন্য আপনাকে আলাদা আলাদা ক্যানোনিক্যাল ট্যাগ জেনারেট করে ওইটা কিন্তু আপনাকে প্লেস করতে হবে, ঠিক আছে, পারবো আমরা ক্যানোনিক্যাল ট্যাগ সেট করতে। মানে গাইডলাইনের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার গাইডলাইনের ক্ষেত্রে, হ্যাঁ, মানে সলিউশন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি ক্যানোনিক্যাল ট্যাগটা না থাকে তো ওইটা আপনি ওখান থেকে নেবেন। এটা তো স্যার অনেক কাজ, একটা মানে ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, এতগুলো পেজে ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করতে তো অনেক সময় লাগে। হ্যাঁ সময় তো লাগবেই। এখন আপনি কি ফ্রি কাজ করবেন নাকি? বোথ ভার্সনে থাকলে ক্যানোনিক্যাল ট্যাগ লাগবে, হ্যাঁ, সিঙ্গেল ভার্সনে থাকলে তো লাগবে না। স্যার অনেক সময় তো সিঙ্গেল ভার্সন থাকা সত্ত্বেও ক্যানোনিক্যালটা ওখানে শো করে। হ্যাঁ, এটা আপনার বাই ডিফল্ট দিয়ে দেয়, ঠিক আছে, অনেক ক্ষেত্রে আপনার যারা হোস্টিং প্রোভাইডার আছে ওরা আপনার এটা দিয়ে দেয়, অটোমেটিক দিয়ে দেয়। সো যদি ওটা দেয়া থাকে স্যার সেক্ষেত্রে মানে হ্যাঁ বলেন, যদি এটা দেওয়া থাকে সেক্ষেত্রে স্যার যদি দেয়া থাকে এবং তাহলে যদি ওটা মানে বোধ ভাষণ করা দরকার হয় পরবর্তীতে তাহলে কি আবারও দেয়া লাগবে? সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে ওই পার্টিকুলার পেজের ক্যানোনিক্যালটা ঠিক আছে কিনা।
মানে হোম পেজের ক্যানোনিক্যালটা হোম পেজকে ডিনোট করতেছে কিনা, বা আমার অ্যাবাউট আস পেজের ক্যানোনিক্যালটা অ্যাবাউট আস পেজকে ডিনোট করতেছে কিনা। যদি এটা লিঙ্কটা ঠিক থাকে, মানে এই লিঙ্কটা যদি ঠিক থাকে, তাহলে আর কিছু করার নাই। মানে এই লিংকটা দেখতে হবে, হ্যাঁ কোন এই লিংকটা দেখতে হবে যে এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ডাইরেক্টিভ লিঙ্কটা ঠিক আছে কিনা। আচ্ছা, এখন যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তাহলে কিন্তু আপনি এটা বসায় দিতে পারবেন আপনার ওয়েবসাইটে ক্যানোনিক্যাল লিঙ্কটা। এটা বসানোর জন্য আমাদের একটা প্লাগইন লাগবে। আমি প্লাগইনটা আপনার আছে কিনা আগে একটু চেক করে নিই। প্লাগইনটা নাই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি একটু অ্যাড নিউতে আসবো। অ্যাড নিউতে এসে এই যে দেখেন আমি প্লাগইনটা ইনস্টল করে ফেলতেছি। এখান থেকে দেখেন অ্যাড নিউতে আসবেন, ইয়োস্ট, ঠিক আছে, আপনারা ইয়োস্ট লিখে সার্চ করবেন। এই যে দেখেন ইয়োস্ট এসিও চলে আসছে। এখন এটাকে আপনারা ইনস্টল নাও দেন। ইনস্টল হয়ে গেছে, এখন আপনারা অ্যাক্টিভেট করে ফেলেন। অ্যাক্টিভেট করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আমরা চলে যাব আমাদের, ধরেন কোন একটা পোস্টে চলে যাই। আচ্ছা, আমি পেজে চলে যাই, আমার হোম পেজে ক্যানোনিক্যালটা একটা বসিয়ে দেই। আমি এখান থেকে আমার হোম, ঠিক আছে, এটাতে এডিটে যাই। এখানে আসলাম, একটু নিচের দিকে যদি যাই, এই যে দেখেন আমাকে ইউজড এসইও একটা আলাদা সেকশন কিন্তু ওপেন হয়ে গেছে, এবং এখান থেকে মূলত আমরা অন পেজের কাজটা করে থাকি। আমি এখান থেকে অ্যাডভান্সে একটু যাব। অ্যাডভান্সে গিয়ে যে দেখেন ক্যানোনিক্যাল ইউআরএল একটা অপশন আসছে না, ক্যানোনিক্যাল ইউআরএল দেখা যায় এখানে। আমার এটা কি হোম পেজ, সো আমি হোম পেজের জন্য হোম পেজের লিংকটা কপি করলাম। কপি করে জাস্ট এখানে এটা বসায় দেব, ঠিক আছে। আমার যদি ওয়ার্ডপ্রেস হয় তো সেক্ষেত্রে পুরোটা নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে, পুরোটা নেবেন না ওয়ার্ডপ্রেসের বেলায়। ওয়ার্ডপ্রেসের বেলায় খালি যেই পেজের লিংকটা ওই পেজের ইউআরএলটা কপি করে এই ক্যানোনিক্যালের জায়গায় এটা খালি বসাই দেবেন, বসে এটাকে আপডেট করে দেবেন, ঠিক আছে। যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে এটা এভাবে করবেন। আর যদি দেখেন যে আপনার এটা কোডিং ওয়েবসাইট হচ্ছে, তো সেক্ষেত্রে তো আপনি এটা করতে পারবেন না। হ্যাঁ, তখন আপনি জিনিসটা এভাবে ডেভেলপ করবেন। ধরেন একটা এক্সেল একটা নিলেন, এক্সেল নিয়ে ওইখানে আপনি সমস্ত লিঙ্কগুলো এভাবে নিয়ে ক্লায়েন্টকে আপনি প্রোভাইড করে দিলেন যে তোমার ডেভেলপারকে বলে এটা পেজ ওয়াইজ ক্যানোনিক্যাল ট্যাগগুলো বসিয়ে নাও, ঠিক আছে। এটা আপনার ওয়ার্ডপ্রেস দ্বারা ডেভেলপ করা কোনো ওয়েবসাইট কোডিং করে এটা কিভাবে বুঝবে? এটা তো আপনার ওয়ার্ডপ্রেস বা কোডিং না, ঠিক আছে। এটা যদি আপনি বুঝতে চান এটা কয়েকটা ভাবে বোঝা যায়, অনেকগুলো মেথড আছে। এক্ষেত্রে ধরেন আপনি একটা ওয়েবসাইটে যাইতে পারেন, যেটা হচ্ছে আপনার ইজিট ডাব্লিউপি, ঠিক আছে। ইজিট ডাব্লিউপি এটা লিখে আপনি সার্চ করেন। এখান থেকে যে দেখেন ফ্রি ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর, এখানে চলে আসেন। এখানে আপনার যে লিঙ্কটা আছে কপি করলেন, কপি করে এটা এখানে বসাই দিবেন। বসানোর পর অ্যানালাইজ ওয়েবসাইট, এখানে আপনি এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করলে এই যে দেখেন ব্যাড নিউজ, goodhousekeeping.com is not using WordPress। কি আমরা রেজাল্ট পাই গেছি না? জি ভাইয়া। ঠিক আছে, সো এখান থেকে আপনারা দেখতে পারেন, আরো অনেক মেথড আছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের আপনার ক্যানোনিক্যালের ব্যাপার। এখন আসেন আমাদের মেটা রেফ্ল্যাং, ঠিক আছে। মেটা রেফ্ল্যাং জিনিসটা কি? মেটা রেফ্ল্যাং জিনিসটা হচ্ছে ধরেন আমার ওয়েবসাইটের মাল্টিপল ল্যাঙ্গুয়েজে যদি পোস্ট থাকে, ঠিক আছে, আমার ওয়েবসাইটে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে যদি পোস্ট থাকে, তো সেই ক্ষেত্রে আমি এটা সার্চ ইঞ্জিনকে বোঝানোর জন্য যে ট্যাগটা ইউজ করি সেই ট্যাগের নাম হচ্ছে মেটা রেফ্ল্যাং। হ্যাঁ, তো অনেক সময় দেখবেন যে অনেক ওয়েবসাইটে আপনার ইংলিশ থাকে, আবার ফ্রেঞ্চ ভার্সনে থাকে, আবার দেখবেন স্প্যানিশ ভার্সনে থাকে, তাই না? মাল্টিপল ভার্সনে থাকে না অনেক ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ? জি স্যার, থাকে। তো এখন যদি দেখেন যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা ওই ধরনের মাল্টিপল ভার্সনে আছে, এটা আপনার ইংলিশেও আছে, আবার স্প্যানিশেও আছে, আবার ফ্রেঞ্চেও আছে, হ্যাঁ, তো মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, মাল্টি ল্যাঙ্গুয়েজ সাইট, তো তখন কিন্তু আপনাকে এটা একটা আলাদা ট্যাগের মাধ্যমে বুঝাইতে হবে। কাকে? সার্চ ইঞ্জিন বোর্ডকে। আপনার ওয়েবসাইটটা যদি মাল্টি ল্যাঙ্গুয়েজ সাইট হয় তো তখন এটা আপনাকে একটা আলাদা ট্যাগের মাধ্যমে কিন্তু সার্চ ইঞ্জিন বোর্ডকে বুঝাইতে হবে, এবং যেই ট্যাগটা আমরা ইউজ করি এটাকে বলা হচ্ছে আপনার মেটা রেফ্ল্যাং। এই ট্যাগের নাম হচ্ছে মেটা রেফ্ল্যাং, ঠিক আছে।
এবং এই মেটারেফ্ল্যাং আপনি ইউজ করতে পারেন। এই মেটারেফ্ল্যাং ইউজ করার জন্য এখানে আমরা কিছু আপনার এক্সাম্পল দিয়ে দিছি, যেমন এটা যদি স্প্যানিশ হয় তো সেক্ষেত্রে ইএস, ফ্রেঞ্চ হলে এফআর, হ্যাঁ। সো এভাবে বাংলা হলে বিএন, ঠিক আছে। এভাবে আপনারা এগুলা মাল্টি ল্যাঙ্গুয়েজের জন্য ইউজ করতে পারেন। তো এখন যদি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা দেখা যাচ্ছে আপনার ইংলিশ ভার্সনেও আছে আবার স্প্যানিশ ভার্সনেও আছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি এটা ইংলিশ, আমার দুইটাই লাগবে, ঠিক আছে। এখন আমি ইংলিশ ভার্সনের জন্য আমার সার্চ ইঞ্জিন বটকে যে বুঝাইতে হবে যে আমার এই পার্টিকুলার পেজটা আপনার ইংলিশ ভার্সনের জন্য করা। তো তখন আমাকে যেটা করতে হবে, ইংলিশ ভার্সনের লিঙ্কটা আমি এখানে কপি করে নিয়ে আসলাম এবং এখানে আমার যে লিঙ্কটা আছে এই লিঙ্কের জায়গায় আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিব, হ্যাঁ। aliexpress.com আমি দিব না, আমি এখানে আপনার আমার ওয়েবসাইটের যে লিঙ্কটা, ঠিক আছে, মানে ওই পার্টিকুলার পেজের, যে পার্টিকুলার পেজটা আপনার ইংলিশে করা, ওই পার্টিকুলার পেজের লিঙ্কটা আমি এখানে বসিয়ে দিলাম, কারণ এটা হচ্ছে ইংলিশে করা। এবং একই সাথে এই পেজটার আরেকটা ভার্সন আছে যেটা আপনার স্প্যানিশে করা, ঠিক আছে। তো সেটার জন্য আমি এই লিঙ্কটা কপি করে নিয়ে আসবো, ঠিক আছে। নোটপ্যাডে আমি এটাকে কপি করে নিয়ে আসলাম এবং এটা হচ্ছে সেম পেজটারই স্প্যানিশ ভার্সন, ঠিক আছে। তো এখানে আমার লিঙ্কটা তখন এটা দিলে হবে না, তখন আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো আপনার এটা, ঠিক আছে, www.goodhousekeeping.com। এটা আমি তখন এখানে প্রোভাইড করে দিব। আচ্ছা, আমার এতটুকু দিলেই হবে যেহেতু এখানে ফরওয়ার্ড স্ল্যাশ আছে। সো আমি এটা এতটুকু এখানে দিব, goodhousekeeping.com, ঠিক আছে। সো এটা হচ্ছে তখন আমার ওই একই পেজের মাল্টিপল ভার্সন যদি হয়, মানে মাল্টি ল্যাঙ্গুয়েজ যদি হয়, তো তখন এইটা দুইটা আলাদা আলাদা কোডিং এর মাধ্যমে আমাকে তখন সার্চ ইঞ্জিন বটকে বুঝাইতে হবে যে এটা হচ্ছে আমার ইংলিশ ভার্সন এবং এই সেম ওয়েব পেজের এটা হচ্ছে আমার স্প্যানিশ ভার্সন, হ্যাঁ। এবং এটা বুঝাবো এই কোডিং এর মাধ্যমে, ঠিক আছে, এই কোডিংটার মাধ্যমে। এবং এই কোডিংটা আমাকে বসাইতে হবে কোথায়? এই কোডিংটা আমাকে বসাইতে হবে আমার ওয়েবসাইটের, এটা যদি আপনার ওয়ার্ডপ্রেস হয় তো সেই ক্ষেত্রে এটা আমাকে বসাইতে হবে আমার থিম ফাইল এডিটরে, ঠিক আছে। থিম ফাইল এডিটর কোথায় আছে? এটা অ্যাপিয়ারেন্সে আছে। আপনি ওয়ার্ডপ্রেস মেনুতে যদি অ্যাপিয়ারেন্সে আসেন, সেই যে দেখেন অনেকগুলো অপশন ওপেন হয়েছে না, এর মধ্যে দেখেন তো থিম ফাইল এডিটর একটা অপশন আছে না, আছে। আপনি এখানে আসবেন, এখানে আসলে দেখেন আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে তারা, দেখেন হেডস আপ একটা ওয়ার্নিং দিচ্ছে। কি ওয়ার্নিং দিচ্ছে? ইউ অ্যাপিয়ার টু বি মেকিং ডিরেক্ট এডিটস টু ইউর থিম ইন দ্য ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, ইট ইজ নট রিকমেন্ডেড, এডিটিং ইউর থিম ডিরেক্টলি কুড ব্রেক ইউর সাইট অ্যান্ড ইউর চেঞ্জেস মে বি লস্ট, ঠিক আছে। মানে এটা হচ্ছে আপনার একটা কোডিং, মানে খুবই সেন্সিটিভ জায়গা। যদি এখানে কোডিং এর কোনো মিস্টেক হয় তাহলে আপনার টোটাল ওয়েবসাইটটা কলাপস করবে, ঠিক আছে, টোটাল ওয়েবসাইটটা কলাপস করবে। সো এটা মানে বলতেছে যে তুমি সাবধান হয়ে যাও, ঠিক আছে, এখানে বুঝে শুনে কাজ করতে হবে। সো এখন আমি এখানে থিম হেডার, এই যে দেখেন থিম হেডার একটা অপশন আছে না, থিম হেডার দেখা যায় ডান পাশে, এই থিম হেডার অপশনটাতে আসবেন। থিম হেডার অপশনে এসে ক্লোজ হেডের উপরে আপনি কোডটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। এটা যদি ইংলিশ ভার্সন হয় তাহলে ইংলিশ দিবেন, আবার যদি স্প্যানিশ হয় তাহলে স্প্যানিশটাও দিবেন, ঠিক আছে। স্প্যানিশ হলে স্প্যানিশটাও দিবেন, ওকে। সো এইভাবে আপনারা জিনিসটা প্লেস করে দেবেন আপনার ওয়েবসাইটের থিম ফাইল এডিটরে। বাট এখানে কাজ করার সময় বুঝে শুনে কাজ করবেন, কারণ এটা কিন্তু আপনার ওয়েবসাইটের খুব সেন্সিটিভ একটা জায়গা। এবং যদি এখানে আপনার মানে অনেক সময় সেমিকোলনও যদি মিস হয়, এটাও কিন্তু আপনার ওয়েবসাইটের ডিজাইনে করতে পারে, মারাত্মক ক্ষতি করতে পারে। যে ভার্সনই থাক সব ভার্সনে আমরা স্যার একই হয়তো এখানে হ্যাঁ, খালি এটা চেঞ্জ করে ইউআরএলটা চেঞ্জ করে তার ল্যাঙ্গুয়েজটা হিসাবে দিয়ে আপনি এটা বসায় দেবেন থিম ফাইল এডিটরের হেড সেকশনে। আর একটা স্পেস বেশি পড়লেও সমস্যা হতে পারে। স্পেস না, স্পেস ডাজন্ট ম্যাটার, স্পেসে কোনো ইস্যু নেই, কিন্তু ওইখানে ক্যারেক্টার, হ্যাঁ ক্যারেক্টারে যদি কোনো মিসিং হয় তাহলে সমস্যা হবে। আচ্ছা, সো মেটারেফ্ল্যাং ট্যাগটা কি ক্লিয়ার? কিভাবে জেনারেট করব? জেনারেট বলতে এখানে কোডিং দেওয়াই আছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। হ্যাঁ ক্লিয়ার স্যার। আচ্ছা ভাইয়া ওই মানে ওয়েবসাইটটাতে কয়টা ভাষা, এটা কি আমাদের ম্যানুয়ালি চেক করতে হবে নাকি কোনো টুলসের মাধ্যমে?
এটা তো Multiple- মানে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখনই তো আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? কোন একজন ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন আপনি মানে ক্লায়েন্টের ওয়েবসাইট দেখলে বুঝতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যদি সমস্যা হয় আপনি বুঝতে পারতেছেন না, আপনি ধরেন এমন একটা ভাষা দেখলেন, হ্যাঁ যেমন ধরেন আপনার চাইনিজ, এখন চাইনিজ নাকি জাপানিজ দুইটা তো আলাদা, তাই না? এখন এটা আপনার তো স্পেসিফিক হইতে হবে, মানে স্পেসিফিক জিনিসটা জানতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি তখন ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নিতে পারেন যে আই হ্যাভ ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং ইউর সাইটস ল্যাঙ্গুয়েজ, সো ইফ ইউ টেল মি ইট উইল বি ভেরি মাচ হেল্পফুল। মানে এভাবে আপনি ক্লায়েন্টের কাছ থেকে এটা চেয়ে নিতে পারেন। তো বেটার হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেওয়া আর কি। ঠিক আছে। এখন দেখেন আমাদের মেটা টাইটেল। সো মেটা টাইটেলে আমাদের যে ইস্যুটা ছিল, কয়েকটা ইস্যু ছিল, এর মধ্যে একটা হচ্ছে শুধু মেটা টাইটেল, মানে যদি আমাদের স্পেসিফাইড যে ক্যারেক্টার লিমিট সেটা যদি ক্রস করে, হ্যাঁ তখন আমাদেরকে ওইটা একটা সলিউশন দিতে হয়। তারপর মিসিং মেটা টাইটেল মানে একেবারেই নাই, ঠিক আছে, টোটাল জিনিসটাই আপনার গন। তারপর ডুপ্লিকেট মেটা টাইটেল মানে হচ্ছে আপনার জিনিসটা মানে ঠিক আছে, মাল্টিপল চলে আসছে একই পেজের জন্য, আপনার ডুপ্লিকেট চলে আসছে। আচ্ছা আপনাদের মেটা টাইটেলের যে লিমিটেশনের কথা বললেন সেটা কি গুগল কর্তৃক যে লিমিটেশন অর্থাৎ 65 যেটা বলছিলেন না? হ্যাঁ আমি আসতেছি ওয়েট। আচ্ছা এখন আপনাদের কাছে স্ক্রিমিং ফ্রগে ওয়েবসাইট অডিট করা আছে এরকম কি কেউ আছেন? স্ক্রিমিং ফ্রগে ওয়েবসাইট অডিট করা আছে এরকম কেউ আছেন? স্যার ওয়েবসাইট অডিট আছে স্ক্রিমিং ফরকে। স্ক্রিমিং ফ্রগে আছে? আছে? জি। আচ্ছা তাহলে আমাকে মেটা টাইটেলের রিপোর্টটা কি ডাউনলোড করে দিতে পারবেন এখন? শুধু মেটা টাইটেল স্যার? হ্যাঁ দেন, সবই দেন, মেটা টাইটেল, মিসিং মেটা টাইটেল, ডুপ্লিকেট মেটা টাইটেল সবই দেন। আপাতত আমাকে এখনই মেটা টাইটেলটা দিয়ে দেন। এক্সেল ফাইলটা স্যার পাঠালে হবে না? হ্যাঁ এক্সেলটাই তো দিবেন। তাহলে স্যার আমি আপনার মেইলে পাঠাচ্ছি। না না মেইলে পাঠানোর কি দরকার, এই কমেন্টে পাঠিয়ে দেন, এই চ্যাটে পাঠিয়ে দেন। চ্যাটে দেখেন আপনার, হ্যাঁ চ্যাটে দেখেন আপনার এই যে ফাইল একটা অপশন আছে, এই যে দেখেন দেখা যায় ফাইল, ঠিক আছে। এই ফাইলে ক্লিক করে ইওর কম্পিউটার, ঠিক আছে, আপনার যেখানে এক্সেল ফাইলটা আছে ওটা এখানে আপলোড করে দেন, আপলোড করে আমাকে সেন্ড করে দেন, তাইলেই হবে। বুঝতে পারছেন? তাহলে আমি আপনাদের জিনিসটা আরো মানে ভালো মতো আপনাদের প্র্যাকটিক্যালি দেখাইতে পারবো। কি পাঠাচ্ছেন নাকি? দেন স্যার পাঠান। পাঠাইছি না। কই পাঠাইছেন? সেন্ড হোক। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাইছি, এখন পাইছি। স্টপ। আরে এইটা কি পাঠাইলেন? আমি তো এটা চাইনি আপনার কাছে। না আমি তো এক্সেল ফাইলে অডিট পুরো অডিটে তো না বানাচ্ছি না নাকি? না না বুঝতে পারছি, দাঁড়ান ওয়েট করেন দেখাচ্ছি। আমি বুঝতে পারছি এই ধরনের উল্টাপাল্টা জিনিস দিবেন, ঠিক আছে, এই জন্য আমি নিজে রান করতেছি। ওয়েট দেখাচ্ছি। আচ্ছা সো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম মেটা টাইটেল, মানে যে মেটা টাইটেলের ক্যারেক্টারটা আপনার, আমাদের স্পেসিফাইড লিমিট কত ছিল, কতটুকু বলছিলাম সর্বোচ্চ রাখতে পারবো মেটা টাইটেলের ক্যারেক্টার? স্যার আপনি 65 ছিলেন আর গুগল কর্তৃক স্যার 65 ছিল গুগল রিকমেন্ডেড, বাট আমরা কতটা বলছিলাম? 57। হ্যাঁ 57। তো সেই ক্ষেত্রে মোর দ্যান 57 মেটা টাইটেল কতটুকু আছে এটা জানার জন্য আমরা এই ডাউন অ্যারো থেকে আপনার পেজ টাইটেল, ঠিক আছে, পেজ টাইটেলে এসে এই যে দেখেন ওভার 60 ক্যারেক্টার,
সো এখন ওভার 60 ক্যারেক্টার কোন কোন লিংক এটা আমার জানার জন্য এই যে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ব্রাউজারে যাবেন, ডেস্কটপে সেভ করব, সেভ, ওকে ডান। এই যে দেখেন এইটাতে ছিলাম, এই এক্সেল ফাইলটাতে ছিলাম, যেটা দিছেন ওইটা না। ওকে, সো এখন দেখেন আমি কি পেয়ে গেছি না যে এই সমস্ত লিংকে আমার মেটা টাইটেলটা ওভার 60 ক্যারেক্টার। সো আমার লিংকটাও তো জানা দরকার, তাই না? নাহলে আমার তো এটা সলিউশন দেওয়াটা তো টাফ হয়ে যাবে যে কোন লিংকের সমস্যা। তো সেই ক্ষেত্রে এখন আমি এই যে লিংকগুলো পেয়ে গেলাম। সো আমার কি goodhousekeeping.com, এইখানে যে মেটা টাইটেলটা দেওয়া আছে, এই যে দেখেন এখানে এই মেটা টাইটেলটা দেওয়া আছে, রেসিপি আইডিয়াস, প্রোডাক্ট রিভিউ, হোম ডেকোর এটসেট্রা এটসেট্রা। বাট দেখেন ক্যারেক্টার দেখেন কত, 90 ক্যারেক্টার। অনেক না? অনেক হয়ে গেছে না? সো এটা এখন আমরা কি করব, এটা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে এখানে পেজে টাইটেলটা দিব, ঠিক আছে? টাইটেলটা দিব, লিংকটা না। সো আমি এখানে হোম পেজ লিখলাম, লিখে এখন আমি এটাকে হাইপার লিংক করে দেব। হাইপার লিংক করার জন্য আমার তার ইউআরএলটাও দরকার, আমি ইউআরএলটা একটু নিয়ে আসি এখান থেকে, ঠিক আছে? এই হোম কথাটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমি রাইট বাটনে যাব, লিংকে আসব, অ্যাড্রেসে আমি লিংকটা কপি পেস্ট করে দিলাম, ওকে করে দিলাম। সো ডান, এই যে দেখেন, ঠিক আছে? একটা হাইপার লিংক হয়ে গেছে না হোমের উপর? হয়েছে? জি ভাইয়া। কিভাবে করলাম পারবেন তো আপনারা? পারবেন না? জি ভাইয়া পারবো। আচ্ছা ঠিক আছে, আরেকবার দেখাবো, নেক্সটে আসুক সবগুলাই দেখায় দেব। আবার একটু ভালো মতো খেয়াল করেন। এখন দেখেন আমাদের সাজেস্টেড পেজ টাইটেল, তার মানে আমাদের সোফার যে পেজ টাইটেলটা আমরা পাইছি, এই যে দেখেন রেসিপি আইডিয়াস, এখানে আপনার ক্যারেক্টার 90, দেখেন টাইটেল 1 ক্যারেক্টার 90, অনেক 90, হ্যাঁ। এবং এটা আমরা আর রাখবো না, ঠিক আছে? এই যে এটা আমরা রাখবো না। সো আমরা যেটা করব এটাকে আমরা মডিফাই করে দেব, ঠিক আছে? আমরা এটাকে মডিফাই করে দেব। ওকে, সো মডিফাই করে দিলে এখানে দেখেন রেসিপি আইডিয়াস, প্রোডাক্ট রিভিউজ, হোম ডেকোর, রেসিপি আইডিয়াস, প্রোডাক্ট রিভিউজ, হোম ডেকোরটাকে যদি কেটে দেই ইন্সপিরেশন, তাহলে কতটুকু হয়? আচ্ছা এটাকে আমি কপি করে আপনার ক্যারেক্টার কাউন্টিং এ নিয়ে যাই, তাহলে আমার কাজটা ইজি হয়ে যাবে। ক্যারেক্টার উইথ স্পেস 78, এখনো অনেক হাই। রেসিপি, আচ্ছা এখানে তাহলে আমাদের রেসিপিস, প্রোডাক্ট রিভিউজ দরকার নেই, শুধু রিভিউজ। হোম ডেকোর তো হোম ডেকোরে থাকতে হয়, বিউটি টিপস, অ্যান্ড আমরা এটাতে বিউটি টিপস, গুড হাউসকিপিং, তাও তো বেশি হয়ে যাচ্ছে। রেসিপিস, রিভিউজ, হোম ডেকোর, টিপস, গুড হাউসকিপিং। একটু কম্প্রোমাইজ করতেই হবে, তা না হলে হচ্ছে না, আসলে কিছু একটা বাদ দিতে হবে। কি বাদ দিব? এই টিপসটা বাদ দিয়ে দিই। হ্যাঁ এখন ঠিক আছে, বাট এখন অতিরিক্ত মানে কমছে, ভালোই কমছে। আচ্ছা আমরা আপাতত এতটুকুই নিলাম, নিয়ে এটাকে আমরা কপি করে, বাট একটা জিনিস কখনো কম্প্রোমাইজ করবেন না, সেটা হচ্ছে আপনার কিওয়ার্ডটা যেন এখানে থাকে, মানে আপনার কিওয়ার্ডটা যেন মেটা টাইটেল অবশ্যই থাকে। এই বিষয়ে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ আপনারা করবেন না, ঠিক আছে? এটা অবশ্যই যেন থাকতে হয়। সো এভাবে আপনারা জিনিসগুলো আপনাদের স্কিমিং ফ্রগ থেকে আইডেন্টিফাই করতে পারেন যে আমার কোন লিংকের সমস্যা, সেটা কোনটা তারা অলরেডি প্রোভাইড করছে, তার ক্যারেক্টার সংখ্যা সেখানে কত, এবং আপনি তখন সেখানে একটা কাজ করে দিতে পারেন, ঠিক আছে? 57 ক্যারেক্টারের মধ্যে। আর যে বিষয় বললাম যে কখনো কম্প্রোমাইজ করবেন না, সেটা হচ্ছে আপনাদের কিওয়ার্ডটা যেন ওখানে অবশ্যই থাকে মেটা টাইটেলের মধ্যে। আর কিছু কমন মেটা টাইটেল আছে, যেমন আপনার ধরেন কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস, এই সমস্ত পেজের মেটা টাইটেল হবে আপনার। যেমন ধরেন আমি যদি বলি অ্যাবাউট আস, হ্যাঁ আমার একটা পেজ আছে যেটা অ্যাবাউট আস, তো অ্যাবাউট আস পেজের মেটা টাইটেল হবে আপনার অনলি অ্যাবাউট আস লিখে একটা স্পেস দিয়ে হাইফেন দিবেন, তারপর স্পেস দিয়ে আপনার ওয়েবসাইটের যে নাম সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে?
যদি কন্ট্যাক্ট আস হয় তো একইভাবে এখানে দিবেন কন্ট্যাক্ট আস লিখে স্পেস দিয়ে হাইফেন দিয়ে স্পেস দিয়ে গুড হাউসকিপিং আপনার ওয়েবসাইটের নামটা লিখে দেবেন। একইভাবে প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, রিটার্ন পলিসি, মানে যে কমন পেজগুলোর মেটা টাইটেল সাধারণত এই ধরনের হয়। সো আপনারা এই ধরনের কমন পেজগুলোর ব্যাপারে মেটা টাইটেল ডেভেলপ করার সময় আপনারা এই ফর্মুলাটা ইউটিলাইজ করতে পারেন। আচ্ছা, হাইপারলিংক কিভাবে করব আরেকবার আমি দেখা দিচ্ছি, দেখে নেন। হাইপারলিংকটা আমি যেভাবে করব, প্রথমে আমি লিংকটা এখানে কপি করে নিয়ে আসি। সবাই আরেকটু মনোযোগ দেন, দেখেন আমি হাইপারলিংকটা কিভাবে করতেছি আবার দেখা দিচ্ছি। প্রথমে টেক্সটটা পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট বাটন থেকে লিংকে যাবেন, লিংকে গিয়ে অ্যাড্রেসের জায়গায় লিংকটা পেস্ট করে ওকে করে দিলেন, সো ডান। ঠিক আছে, আপনার এটা হাইপারলিংক হয়ে গেছে। এখন এই হাইপারলিংক করব কেন? হাইপারলিংক করাটা তো আমার মানে গাইডলাইনের সাথে সম্পর্কযুক্ত না, এটা আমরা করতেছি মূলত ক্লায়েন্টের সুবিধার জন্য। ঠিক আছে, মানে আপনার সমস্ত কিছু ফোকাসড হবে ক্লায়েন্টের উপর, ক্লায়েন্টের কাজটা ইজি করে দিতে হবে। একজন ক্লায়েন্ট আপনাকে কেন হায়ার করবে? আপনাকে সে হায়ার করবে তার লাইফটা ইজি করার জন্য। হ্যাঁ, আমরা মানে তাকে যেন সহজেই সে যেন কোন পেজ এটা যেন খুঁজে পায়, এটার জন্য আমরা এইখানে হাইপারলিংক করে দিব। ঠিক আছে, যাতে সে এখানে ক্লিক করে ইজিলি এটা সে দেখতে পারে, নেভিগেট করে দেখতে পারে যে কোন পেজ, আচ্ছা এই পেজ, ওকে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের মেটা টাইটেল। আপনারা যতগুলো হয়, যেমন আমি এখানে কত পাইছি, আমি এখানে আপনার প্রায় 96টা পাইছি। এখন আপনারা এখানে 96টা রো তৈরি করবেন, 96টা। হ্যাঁ, 96টা, প্রত্যেকটা রো এর জন্য আলাদা আলাদা করে আপনারা একটা মেটা টাইটেল রিকমেন্ড করবেন। ক্লিয়ার? মেটা টাইটেল মানে ওভার 60 ক্যারেক্টার এর জন্য আমরা কিভাবে এটা করব, সলিউশন দিব। অনেক লেন্দি প্রসেস। হ্যাঁ, ক্লায়েন্ট যখন যে আমাদেরকে সলিউশন করতে বলবে, যতগুলো তো প্রবলেম থাকবে, যতই লেন্দি হোক, সবগুলোই সলিউশন করে দিতে হবে। হ্যাঁ, সবগুলোই সলিউশন করে দিতে হবে। আর আমি যখন আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় আপনারা খালি 2টাই দিবেন, সব দেওয়ার দরকার নেই। ঠিক আছে, অ্যাসাইনমেন্টের সময় আমাকে খালি 2টাই দিন। আচ্ছা, এখন আসেন মিসিং মেটা টাইটেল। মিসিং মেটা টাইটেল মানে কি? মিসিং মেটা টাইটেল মানে কি? মেটা টাইটেল নাই, মানে ওই পেজে আমার মেটা টাইটেল দেওয়া হয় নাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কোন পেজ? এই যে আমি যদি এখন মিসিং এ ক্লিক করি, সেই যে দেখেন, এই যে দেখেন মাই স্টাফ, একটা পেজ পাওয়া গেছে না, মাই স্টাফ। তো আমি যদি এটা আপনার একটু কপি করে দেখি আপনার পেজটা, ঠিক আছে, এই যে এই পেজে আমার মেটা টাইটেলটা মিসিং, এই পেজে। স্কিমিং করে গেতে স্যার লিমিটেশন আছে, তাহলে তো আমরা পুরোটা ইউআরএলটা করতে পারছি। সেক্ষেত্রে আপনারা পেড ভার্সন ইউজ করেন, ক্লায়েন্টের কাজ করার সময় পেড ভার্সনটা ইউজ করবেন। এখন পেড ভার্সন কোত্থেকে নেবেন এটা জানেন তো নাকি? জানি না তো স্যার। না স্যার, জানি না। আচ্ছা, চলেন তাহলে আপনাদেরকে SEOtoolbd.com বা বিভিন্ন গ্রুপ বাই সেল করার বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, আপনারা ওখান থেকেও নিতে পারেন। আমি যেটা দেখাচ্ছি দেখে এখান থেকে নিতে হবে, নট লাইক দ্যাট। আরও ফেসবুকে অনেক গ্রুপ বাই সেল হয়, ওখান থেকেও নিতে পারেন। সো SEOtoolbd.com, এখানে এসে আপনি সিঙ্গেল শেয়ার টুলসে আসলেন। আগে অবশ্যই অ্যাকাউন্ট ওপেন করে নেবেন, অ্যাকাউন্ট ওপেন করে তারপর আপনারা কাজটা করবেন। সিঙ্গেল শেয়ার টুলস আসবেন, এখানে আপনার অনেক ধরনের টুলস আছে, হ্যাঁ, যেটা তারা গ্রুপ বাই সেলের মাধ্যমে আপনাকে প্রোভাইড করে। সো প্রাইস অনেক কম পড়বে। প্রাইস স্ক্রিমিং ফ্রগ কই গেল? এখানে সার্চ দিলে স্ক্রিমিং ফ্রগ, তো কয়েকদিন আগেও দেখলাম, এই যে স্ক্রিমিং ফ্রগ। তো এটা দেখেন আপনার প্রাইস হচ্ছে, এটা কি, এটা হচ্ছে 12 মাস। আচ্ছা, 12 মাসের দরকার নেই, আপনি 1 মাসের 500 টাকা, ঠিক আছে, এখান থেকে নিতে পারেন, 1 মাসে 500 টাকা। আবার এসিএম রাষ্ট্র আছে 800 টাকা, ঠিক আছে। তো এখান থেকে আপনারা পারচেস করে নিতে পারেন। ওকে, তো এখন যেখানে ছিলাম, এই যে দেখেন আমাদের মিসিং মেটা টাইটেল। সো এখানে আমাদের মেটা টাইটেলটা নাই, এই যে দেখেন, আছে টাইটেল, আছে আছে নাই। তো এখন আমাকে মেটা টাইটেল ডেভেলপ করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে
আপনার এই পেজের নাম কি? পেজের নাম হচ্ছে মাই আর্টিকেলস, আবার ইউআরএল দাও স্টাফ। ইন্টারেস্টিং। আচ্ছা আমরা এটা মাই আর্টিকেলসই রাখি। পেজের নাম দিলাম মাই আর্টিকেলস, ঠিক আছে। মাই আর্টিকেলস লিখে এটাকে হাইপারলিংক করে দেব। কিভাবে? আবারও করতেছি, দেখেন সবাই। এটাকে সিলেক্ট করে রাইট বাটনে যাবেন, লিংকে আসবেন, অ্যাড্রেসে বসাই দিবেন। ওকে, ডান। এখন আমাদের টাইটেল, ঠিক আছে, আমাদের এখন একটা সাজেস্ট করতে হবে, এবং এখানে নাই। আগে তো একটু কিছু করছিলাম মডিফাই, বাট এখন তো নাই, একেবারেই নাই। তো সেই ক্ষেত্রে পেজের কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। এটা কি? আর্টিকেলস। প্লিজ সাইন ইন টু সি ইউর আর্টিকেলস। আচ্ছা, মানে কি আমার আর্টিকেল ওইখানে দেখাবে? আচ্ছা, তো সেই ক্ষেত্রে get to see all your articles here, ঠিক আছে। get to see all your articles here এটা দিলাম। এখানে তো কোনো কিওয়ার্ড মনে তো হয় না দরকার, ঠিক আছে। এটা তো একটা আর্টিকেল পেজ, তো সেই ক্ষেত্রে কোনো কিওয়ার্ড লাগবে না। এটা ক্যারেক্টার উইথ স্পেস 35, আর একটু বাড়ানো দরকার। প্লিজ সাইন ইন, ঠিক আছে। বললাম প্লিজ সাইন ইন। এখন দেখি কত, 51, ঠিক আছে। সো 51 এর মতো হয়ে গেছে এখন, ঠিক আছে, এখন ফাইন। সো এটা হচ্ছে আমাদের মিসিং মেটা টাইটেলের জন্য আমরা এটা এভাবে আপনার একটা ডেভেলপ করব। এরপর দেখেন আমাদের ডুপ্লিকেট মেটা টাইটেল। সো ডুপ্লিকেট মেটা টাইটেল এখানে যদি আমি যাই, আচ্ছা কেউ কি কথা বলতেছে নাকি? আচ্ছা, ডুপ্লিকেট মেটা টাইটেল, এই যে দেখেন আমি স্ক্রিমিং ফ্রগে আসলাম। ডুপ্লিকেট মেটা টাইটেল আছে কোনো? এটা তো লিমিটেশন আছে বিধায় এখানে শো করতেছে। হ্যাঁ, লিমিটেশন আছে, হ্যাঁ থাকতে পারে, দ্যাট ইজ অলসো ট্রু। সো যেহেতু আমাদের এখানে নাই, তো যদি ধরেন যে আপনি যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা করতেছেন ওইখানে এটা নাই, তো তাহলে কি আপনার এটা শো করার দরকার আছে? আছে না, নাই। তো সেক্ষেত্রে এটা কাট করে দিবেন। ওকে, যদি পান, যদি কিছু না পান ওইটাকে অমনি রেখে দিবেন না, ঠিক আছে। জিনিসটা আপনার ক্লায়েন্টের মনে কনফিউশন ক্রিয়েট করতে পারে। সো যদি না পান ওইটাকে আপনি রিমুভ করে দিবেন। আর যদি পান, ঠিক আছে, যদি দেখেন যে হ্যাঁ এটা আছে, তো সেই ক্ষেত্রে ওইভাবে আপনি আগাবেন। যে পেজের জন্য আপনি পাচ্ছেন এটাকে নাম লিখে হাইপারলিংক করে আপনার ডুপ্লিকেট মেটা টাইটেল, মানে কি, মানে একই মেটা টাইটেল আমার মাল্টিপল পেজে চলে গেছে, ঠিক আছে। মানে ধরেন আমি এই হোম পেজের জন্য যে মেটা টাইটেলটা দিছি, ওই অ্যাবাউট আস পেজের জন্য একই মেটা টাইটেল দিছি। হোম পেজের জন্য মেটা টাইটেল, আমার অ্যাবাউট আস পেজের মেটা টাইটেল এক হয়ে গেছে, সেম হয়ে গেছে। সো তখন আমাকে কি করতে হবে? দুইটার জন্য দুইটা মেটা টাইটেল ডেভেলপ করার দরকার নেই। আপনার তো একটাতে মেটা টাইটেল অলরেডি অ্যাটাচ করাই আছে, আপনি ওইটার সাথে ওইটা অ্যাটাচ করে দেন। হ্যাঁ, তো তখন আপনি অ্যাবাউট আস পেজের জন্য একটা মেটা টাইটেল ডেভেলপ করবেন, ঠিক আছে। তখন আপনি দেখা যাচ্ছে যে আমার অ্যাবাউট আস পেজের জন্য আমার এটা আমি যেটা ছিল এটা আমি হোম পেজের সাথে অ্যাসাইন করে দিলাম। আর অ্যাবাউট আস পেজের জন্য তখন আমি নতুন করে আপনার একটা মেটা টাইটেল রিকমেন্ড করলাম এখানে, ঠিক আছে। ধরেন এটা দিলাম কন্ট্যাক্ট আস, এটা তো অলরেডি হয়ে গেছে অ্যাবাউট আস, আমি এটা দিলাম কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস দিয়ে এখানে আমরা তার একটা নতুন, তখন আমি একটা মেটা টাইটেল ডেভেলপ করব। মানে আমার ওই দুইটা পেজের জন্য দুইটা মেটা টাইটেল ডেভেলপ করার দরকার নেই, যেহেতু একটা মেটা টাইটেল আমার অলরেডি একটার সাথে চলে যাবে। সো আমি নতুন আরেকটা মেটা টাইটেল ডেভেলপ করব ফর ওয়ান পেজ, ঠিক আছে। খালি একটা মেটা টাইটেল ডেভেলপ করলেই হবে। ডুপ্লিকেট মেটা টাইটেলের জন্য একটা মেটা টাইটেল ডেভেলপ করলেই হবে। ক্লিয়ার? মানে 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 হচ্ছে দুই জায়গায় যে মেটা টাইটেলটা আছে এক জায়গায় কেটে দিব আর আরেকটা জায়গায় রেখে দিব। হ্যাঁ 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 হ্যাঁ, একটা জায়গায় রেখে দিবেন, ঠিক আছে। যেটা রিলেভেন্ট ওই জায়গায় ওই মেটা টাইটেলটা আপনি রেখে দিবেন। আর যেখানে আপনার মানে ওইটা তো অলরেডি ওইখানে রেখে দিয়েছেন, আর একটা কি গ্যাপ হয়ে রয়ে গেল না আপনার, আর একটা তো ফাঁকা রয়ে গেল, ওইটার জন্য আপনি একটা নতুন মেটা টাইটেল ডেভেলপ করে নেবেন। একটা মেটা টাইটেল সুপারিশ করব নতুন করে। হ্যাঁ, সুপারিশ করবেন নতুন করে, এক্স্যাক্টলি।
ঠিক আছে, ক্লিয়ার? এখন আসেন আমাদের মেটা ডেসক্রিপশন। সো মেটা ডেসক্রিপশন আমাদেরকে যদি ফাইন্ড আউট করতে হয়, সো একইভাবে আমরা স্ক্রিমিং ফ্রগ দিয়ে আপনার মেটা ডেসক্রিপশন, এখানে আমাদের মেটা ডেসক্রিপশনের আমাদের ক্যারেক্টার লিমিট জানি কত ছিল রিকমেন্ডেড 150। হ্যাঁ, তো এখানে আমাদের ওভার 155 ক্যারেক্টার, কতগুলো লিংক পাওয়া গেছে? 74। এখন সেগুলো আমার যদি ডিটেইলস দেখতে হয়, আমি তাহলে একটা এক্সেল ফাইল এটাকে ডাউনলোড করে নিতে পারি। ঠিক আছে, দেখি তো ডাউনলোড হয়েছে নাকি। এই যে ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমি একটু ওপেন করি। ঠিক আছে, এই যে দেখেন চলে আসছে। সো এই লিংকগুলোতে আমার মেটা ডেসক্রিপশন লঙ্গার দেন, এই যে দেখেন 218 ক্যারেক্টার। ঠিক আছে, 218 ক্যারেক্টার, 158, 156। ঠিক আছে, মানে 150 এর বেশি। সো এই লিংকগুলোতে, সো এখন আমি এখানে যদি দেখি, এই লিংকটা একটু কপি করলাম, কপি করে আমি একটু এখানে আসি। ওকে, সো এটা কি? এটা হচ্ছে আপনার সিল স্পটলাইট রিভিউজ, জিএইচ। আচ্ছা, এটা ওদের ক্যাটাগরি পেজ। হ্যাঁ, ক্যাটাগরি পেজের মেটা ডেসক্রিপশন আসলে লাগে না, বাট যেহেতু এটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে ধরা পড়ছে, তাহলে আপনি দিতে পারেন, সমস্যা নেই। তাহলে আমরা এটাকে কপি করলাম। এটা কি? সিল স্পটলাইট রিভিউজ। ঠিক আছে, আমরা এখানে পেজের টাইটেলটা দিলাম সিল স্পটলাইট রিভিউজ, পেজের টাইটেলটা দিলাম, দিয়ে এখন আমরা এটাকে হাইপার লিঙ্ক করে দিব। সো আমরা এটা সিলেক্ট করে রাইট বাটনে যাব, লিঙ্কে আসব। ঠিক আছে, যেটা কপি করছিলাম পেস্ট করে ওকে। এখন এটা সাজেস্টেড মেটা ডেসক্রিপশন। আচ্ছা, সাজেস্টেড মেটা ডেসক্রিপশনের জন্য এখানে তারা আমাকে যেটা সাজেস্ট করছে এটাকে একটু মডিফাই করে দিই, তাহলে আমার কাজটা একটু কমে যায়। কিন্তু যেটা বললাম, আপনার মেটা ডেসক্রিপশন রাইট করার 3টা গাইডলাইন আছে। সেই 3টা গাইডলাইন কি কি ছিল? অবশ্যই কিওয়ার্ড থাকতে হবে, কিওয়ার্ড থাকতে হবে, আর সিম্পল সিম্পল। আচ্ছা, সবাই বলতেছেন তো, আমি আসলে বুঝি নাই। আচ্ছা দাঁড়ান, আমি বলতেছি, কে বলবে? মারিফা হক সাদিয়া বলেন। 100 প্রথমত যে কিওয়ার্ডটা থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনার সিম্পল ভাবে, মানে সোজা বাংলায় দিতে হবে, যে সোজা মানে সহজ সাবলীল ভাষায় হতে হবে। আর আরেকটা হচ্ছে, আচ্ছা মনে আসতেছে না স্যার। হ্যাঁ বলেন কি? 150 হতে হবে। আরেকটা মনে আসতেছে না? 150 এটা বলেছি যে 150 ওয়ার্ডের হইতে হবে। হ্যাঁ, 150 ওয়ার্ডের হইতে হবে, অ্যাক্টিভ ভয়েসও হইতে হবে। আরেকটা কি হইতে হবে? মাস্ট বি কিওয়ার্ড থাকতে হবে, মাস্ট বি কিওয়ার্ড তো থাকতেই হবে। হ্যাঁ, মাস্ট বি কিওয়ার্ড থাকতে হবে, এক্স্যাক্টলি। ঠিক আছে, সো এই 3টা জিনিস কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার ক্যারেক্টারটা চেক করার জন্য আমরা কাউন্টিং ক্যারেক্টারসে চলে যাই। এখানে আমি এটা বসাই, কত আছে? 218, অনেক আছে। দ্য লেটেস্ট রিভিউজ ফর ইনোভেটিভ প্রোডাক্ট ফ্রম আওয়ার গুড হাউসকিপিং। কারণ এটা হইতেছে আমার কিওয়ার্ড, গুড হাউসকিপিং সিল হোল্ডার্স। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি তো গ্রামের বাড়ি যাচ্ছি স্যার, অনেকক্ষণ বাসে বসেছিলাম, এখন আমরা তো ও আচ্ছা আচ্ছা, আপনি কমেন্ট করে যান। হ্যাঁ, চ্যাটে আপনার নামটা একটু বলে যান। আচ্ছা, এখন যেখানে ছিলাম, ধরেন এটা হলো আমার কিওয়ার্ড। সো কিওয়ার্ডটা আমার রাখতেই হবে। হ্যাঁ, ক্যারেক্টারটা একটু বেশি, এটা একটু না, বেশ ভালোই বেশি, এটা 150-এ নিতে হবে। আর একটা অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, দ্য লেটেস্ট রিভিউজ ফর products from আমার দরকার নাই, এটাকে বাদ দেই। from seal holders, this genius finds not only past our good housekeeping, the genius finds not only, I said the complex sentence, the genius finds not only passed our institute science rigorous testing, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কাজ করতে হবে। rigorous testing have found these best items, এটাই বলে দিলাম। আর বাকিটা আমার দরকার নাই, এটা কেটে দিই।
গুড হাউসকিপিং ইনস্টিটিউট সায়েন্টিস্ট রিগোরাস টেস্টিং সায়েন্টিস্ট রিগোরাস দরকার নাই, জটিল ওয়ার্ড। টেস্টিং হ্যাভ ফাউন্ড দিস বেস্ট আইটেম, এতটুকু দিলাম। তাহলে কত হলো? 146 ক্যারেক্টার। এবং আমাদের এখানে কিওয়ার্ড ধরে নিলাম, এটা আমি জানি না, আসলে জানাও যায় না, এটা ওদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট না করলে, যে আসলে কিওয়ার্ডটা কি ধরে নিলাম এটা হচ্ছে আপনার কিওয়ার্ড। সো আমি কিওয়ার্ড রাখলাম উইদিন 150 ক্যারেক্টার এবং সিম্পল সেন্টেন্স, হ্যাঁ, মানে অ্যাক্টিভ ভয়েস। সো এটা রেখে এখন আমরা এখানে এটা বসাই দিলাম, ঠিক আছে। সো এভাবে আপনার কয়টা আছে এখানে? টোটাল 74টা। 74টার জন্য আপনারা একটা একটা করে করতে থাকবেন। স্যার যতগুলো বিষয় আমরা মডিফাই করব সবগুলো হাইপারলিংক অ্যাড করে দিতে হবে? হ্যাঁ, সবগুলারই করবেন, ঠিক আছে। ক্লিয়ার? মেটা ডেসক্রিপশন আমরা কিভাবে সাজেস্ট করব, ডেভেলপ করব। জি। এখন আসেন মিসিং মেটা ডেসক্রিপশন। মিসিং মেটা ডেসক্রিপশন কয়টা আছে? দুইটা। ওই যে আগেরটা মেটা মাই স্টাফ, আর একটা সাইট ম্যাপ। সাইট ম্যাপের মেটা ডেসক্রিপশন লাগে না, ঠিক আছে। সাইট ম্যাপের মেটা ডেসক্রিপশন দরকার নেই, ওটা বাদ দিতে পারেন। আচ্ছা, মাই স্টাফের মেটা ডেসক্রিপশন নাই, তো সেক্ষেত্রে আমি এটাকে আপনার, এটা দুইটা তো আমি আর ডাউনলোড করলাম না, দরকার নেই এটা ডাউনলোড করার। আমি এটাকে কপি করে নেই, কপি করে আমি এটা এখানে আমার ছিল কি দিছিলাম, মাই আর্টিকেলস নাকি মাই আর্টিকেলস ভাইয়া আর্টিকেলস। ওকে, মাই আর্টিকেলস, এটাকে আমরা হাইপারলিংক করে দিলাম। আর মিসিং থাকলে মাই আর্টিকেল দিয়ে করতে হবে? হ্যাঁ, মিসিং থাকলে মাই আর্টিকেলটা লিখতে হবে? না 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 না, মিসিং থাকলে মাই আর্টিকেল লিখবেন কেন? এই যে দেখেন আমার এখানে লিঙ্কগুলো দেখা যাচ্ছে না, মিসিং কয়টা? দুইটা। কোন দুইটা? এই যে একটা মাই স্টাফ আর একটা সাইট ম্যাপ। তো মাই স্টাফ এটা তো আমাদের আগে ছিল না, ওই যে মেটা টাইটেল মিসিং, ওইখানেই তো আমরা দেখছিলাম, নাকি মনে আছে? মিসিং মেটা টাইটেল এটা আসছিল না? জি স্যার আসছে। হ্যাঁ, ওই কারণে এটা আমি দিলাম। এখন মিসিং থাকলে যে আপনি মাই আর্টিকেল লিখবেন, জিনিসটা ওই ধরনের না, ঠিক আছে। আমার এখানে যেহেতু আসছে তাই আমি এটা দিলাম। আর সাইট ম্যাপের মেটা ডেসক্রিপশন লাগে না, সাইট ম্যাপের এক্সাম্পল সাইট ম্যাপের মেটা ডেসক্রিপশন দরকার হয় না, সো এটা বাদ দিছি। এখন এইখানে মেটা ডেসক্রিপশন একেবারেই নাই, কি লিখবো এখানে? মেটা ডেসক্রিপশন আপনার যেটা ছিল, অল ইয়োর আর্টিকেলস ইন, ধরেন আমার কিওয়ার্ড হইতেছে মাই আর্টিকেলস, all your keywords in my articles, you can search your post in this section, ঠিক আছে। কয়টা হলো? 76। আরো লিখতে হবে, you can search your post। আচ্ছা, আমি ঠিক আছে, আমি আপাতত এতটুকু দিলাম। আপনারা এটা 140 to 50 এর মধ্যে রাখার, এই রেঞ্জের মধ্যে রাখার চেষ্টা করবেন। 140 to 50 এর মধ্যে, মানে 150 এর মধ্যে, 140 থেকে 150 এর মধ্যে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের মিসিং মেটা ডেসক্রিপশন। এখন আসেন ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন 0, ঠিক আছে, নাই। ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন 0। সো যদি 0 হয় তাহলে কি করতে বলছিলাম? হ্যাঁ, কেটে দিবেন, একেবারে ভ্যানিশ করে দিবেন, ঠিক আছে। আর যদি আপনার থাকে তো সেক্ষেত্রে কোন পেজের, তো তখন আমাকে বুঝতে হবে ডুপ্লিকেট মানে আপনার একই মেটা ডেসক্রিপশন আমার দুইটা পেজের অ্যাপ্লাই হয়ে গেছে, একাধিক পেজ, ঠিক আছে, একই মেটা ডেসক্রিপশন একাধিক পেজে আছে। তো তখন আমার পুরোটা ডেভেলপ করার দরকার নেই। ধরে নেন আমার এই মেটা ডেসক্রিপশনটা আমার আপনার এই মাই আর্টিকেলও আছে, আবার আপনি আপনার ওই কি জানি আরেকটা কি ছিল, সিল স্পটলাইট রিভিউ, এখানেও আছে, মানে দুইটা পেজে আমার এই একই মেটা টাইটেল আছে। তো তখন আমি এইটা, এই যে আর্টিকেলটা, আমি দেখলাম যে আর্টিকেলটা পড়ে এটা রিলেভেন্ট টু মাই আর্টিকেল পেজ, আমি এটা মাই আর্টিকেল পেজে এটাকে ট্যাগ করে দিলাম, মানে ওইটা ওইখানেই থাকবে। আর এখানে তাহলে আমি তখন কি করব, এই সিল স্পটলাইট রিভিউর জন্য আমি তখন একটা নতুন মেটা ডেসক্রিপশন ডেভেলপ করব, ঠিক আছে। ক্লিয়ার? ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন কিভাবে করব? মানে স্যার রেলেভেন্ট ইয়াতে জায়গায় রাখা অন্যটা ইয়া করে, হ্যাঁ, অন্যটার জন্য নতুন করে একটা মেটা ডেসক্রিপশন সাজেস্ট করব, ঠিক আছে। বুঝতে পারতেছেন সবাই? কারো কোনো কনফিউশন থাকলে বলেন।
কারণ ভিডিও দেখে হয়তো ক্লিয়ার হয়ে যাবে, কিছুটা কনফিউশন আছে স্যার। আচ্ছা, আপনার তো কনফিউশন থাকবেই, স্বাভাবিক। আর বাকিদের কি কোনো কনফিউশন আছে? স্যার এটা তো আমরা এমএস ওয়ার্ডে নোট করছি তাই না এখন? হ্যাঁ, এমএস ওয়ার্ড। ভাইয়া ওয়ার্ড ফাইলটা আমাদের দিয়ে দিলে ভালো হয় না? এটা তো আমি আপনাদের দিবই, এটা না দিলে আপনারা এটা- করবেন কেমনে? স্যার এটা কমপ্লিট করার পর এটা তো আবার সাবমিট করতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো এখন আসেন আমাদের হেডিং। হ্যাঁ, হেডিং, আমাদের হেডিং ক্যারেক্টার লিমিট কত ছিল? হেডিং আমার ক্যারেক্টার কত? ওটা তো 57 57। হ্যাঁ, তো আমি হেডিং আমার ওয়েবসাইটে কত বেশি আছে এটা বাইর করার জন্য এই যে H1 হেডিং বলতে কি বোঝায়? মেটা টাইটেল দিছে। হ্যাঁ, মেটা টাইটেল না, হেডিং বলতে মেটা টাইটেল বোঝায়, এটা কে বলছে আপনাকে? হেডিং তো অন্য জিনিস। হেডিং হচ্ছে আপনার কন্টেন্ট হেডিং। তাহলে কি সাইট টাইটেল? শিরোনাম। যেমন ধরেন আপনার এই যে এই যে 70 ইনসেনলি ডিলিশিয়াস গ্রিলিং রেসিপিস টু ট্রাই ASAP। এই যে আমার এখানে কি একটা আর্টিকেল আসছে না? এই যে আর্টিকেলটা আসছে না? সেই আর্টিকেলটার কন্টেন্টের হেডিং কেমন? হ্যাঁ, এই কন্টেন্টের হেডিংটাকে বলা হচ্ছে আপনার হেডিং। যেমন আমার এই কন্টেন্টটা কিসের উপর? 70 ইনসেনলি ডিলিশিয়াস গ্রিলিং রেসিপিস টু ট্রাই ASAP। হ্যাঁ, তো আমার এই যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টের হেডিংটা হচ্ছে আমার H1। এই কন্টেন্টের হেডিংটাকে বলা হচ্ছে আমার H1। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন আমার H1 এ ওভার 70 ক্যারেক্টার দেখেন কয়টা আসছে? 37। তো সেই ক্ষেত্রে আমার এখানে এগুলা আমার, চলেন ডাউনলোড করে নিই, এক্সপোর্টে যাই, ব্রাউজ থেকে আমরা এটা ডেস্কটপ সিলেক্ট করে সেভ। সো এটাকে ক্লোজ করে দিই, যেটা লাগবে না ক্লোজ করে দিই, ক্লোজ করে দিলাম। এই যে H1 ওভার 70 ক্যারেক্টারস, এই ফাইলটা আমি এখন একটু ওপেন করি। এই যে দেখেন আমাদের লিংক, এটা হচ্ছে আমাদের H1, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার লেংথ। তাহলে এই লিংকটাতে আমাদের যে হেডিংটা আছে, উইথ রেকর্ড হাই টিচার ভ্যাকসিন মাম সার্ভিং আস সামথিং, ঠিক আছে, এখানে আমার ক্যারেক্টার হচ্ছে কত? 87, মানে মোর দেন আমার যে রিকমেন্ডেড লিমিট তার থেকে অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমি একটু ওয়েবসাইটটাতে যাই, মানে ল্যান্ডিং পেজটাতে যাই, কারণ আমাকে বুঝতে হবে উইথ রেকর্ডেড হাই টিচার ভ্যাকসিনস মাম সার্ভিং আস টু স্টেপ ইনটু। আচ্ছা, আমার ফ্রি আর্টিকেল আমি লিমিট ক্রস করে ফেলেছি, এখন আমার পে করতে হবে নাকি সাইন ইন করতে হবে? সাইন ইন আমার অ্যাকাউন্ট নাই, আচ্ছা দরকার নাই। তো সেই ক্ষেত্রে আমি, যেহেতু হেডিংটা আমাকে একটু কাটছাট করতে হবে, আমাকে কনসেপ্টটা বুঝতে হবে, ঠিক আছে। চোখ বন্ধ করে আমি যদি এখন এটারে এমন একটা কাটছাট করি যে জিনিসটা আপনার থিমটাই হারায় যাচ্ছে, তাহলে কিন্তু ক্লায়েন্ট আবার বলবে যে তুমি কি রিকমেন্ড করলা, এটার সাথে তো আমার আর্টিকেলের কোনো মিলই নাই। হ্যাঁ, আপনাকে এটা এডিট করার জন্য, মানে ওই হেডিং বলেন, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, অবশ্যই আগে আর্টিকেলটা আপনাকে রিড করতে হবে, মানে জিনিসটা একটু পড়তে হবে, জিনিসটা বুঝতে হবে কিসের উপর। আচ্ছা, আমি উইথ রেকর্ড হাই টিচার ভ্যাকসিনস মাম সার্ভিং আস টু স্টেপ ইনটু সাবস্টিটিউট টিচ। আচ্ছা, মানে আপনার কি টিচাররা রেকর্ড পরিমাণে ভ্যাকসিন নেওয়ার কারণে মামদেরকে স্টেপ করতে বলা হয়েছে টিচিং এর ব্যাপার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ওই ধরনেরই একটা সাজেস্ট করি, এটা আমরা একটু কপি করে নিয়ে আসি। স্যার এখান থেকে কি আমরা কিওয়ার্ডটাকে সিলেক্ট করব হেডিং থেকে? হ্যাঁ, কিওয়ার্ড তো আপনাকে ক্লায়েন্টের সাথে ওটা সিলেক্ট করে নিতে হবে, ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নিতে হবে। আন্দাজে আপনি যদি একটা কিওয়ার্ড দিলেন, পরে ক্লায়েন্ট বললো এটা তো আমার এখানে কিওয়ার্ডই না, তাহলে আপনার মানে এফোর্টটাই তো লস। তাহলে এই কাজটা করার আগে আমাদেরকে কন্টেন্টের কিওয়ার্ডটা আগে জেনে নিতে হবে। আচ্ছা, এখানে এটা কি পেজ? এটা হচ্ছে আপনার, আচ্ছা আমি একটু স্লাগে যাই, স্লাগে গেলে বুঝতে পারবো। এটা হচ্ছে মাম সাবস্টিটিউট টিচার শর্টেজ প্যারেন্টিং। কই বলেন আপনি? এই তো এখানে লেখা আছে কই স্লাগে স্লাগে? এটা স্লাগ না, এটা স্লাগ না, বলছি স্লাগের আগে স্যার। আচ্ছা, এখন এখানে আমরা পেজ দিলাম,
সাবস্টিটিউট টিচার শর্টেজ, ঠিক আছে। কারণ এটা দিলাম আমাদের পেজ। এখন সেই পেজে আমরা টিচার বানান তো ঠিকই আছে, আচ্ছা যাই হোক। এখন এটা লিঙ্কটা আমরা কপি করি, কপি করে এইখানে আমরা এটা রাইট বাটন থেকে হাইপারলিংক করে দিলাম, ঠিক আছে। এবং এখানে আমরা এখন একটা হেডিং রিকমেন্ড করি। হেডিং আমাদের যেটা রিকমেন্ডেড সেটাকে একটু কপি করে নিয়ে আসি, আমাদের কাজটা একটু ইজি হয়ে যাবে। এটা কপি করি, কপি করে এখানে নিয়ে আসি। আচ্ছা এখান থেকে ভুল জায়গায় নিয়ে আসি, আগে কাউন্টিং ক্যারেক্টারে নিয়ে আসি। ওকে, এটা কত 87, আবার 57 এ নিতে হবে। উইথ রেকর্ড হাই টিচার সাবস্টিটিউট টু ফর, তাও তো বেশি আছে। Moms are asked to take care of children study, ঠিক আছে। এটা দিলাম মোটামুটি। Moms are asked to take care of children study, এবং এখানে আমাদের কিওয়ার্ডটা অবশ্যই ইনক্লুড করতে হবে। হেডিং এ আপনার জন্য কিওয়ার্ডটা অবশ্যই থাকে, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। আমি আপাতত একটা ডেভেলপ করলাম, ঠিক আছে। এবং এইভাবে আপনার কয়টা আছে এখানে 37টা, তো 37টার জন্য একটা একটা করে করবেন, ঠিক আছে। এরপর আছে মিসিং হেডিং। মিসিং হেডিং কয়টা আছে? মিসিং হেডিং কয়টা আছে এখানে? 6টা। এখানে 1 occurrences 1 একবার হচ্ছে, বাট সামহাউ মুছে গেছে, হেডিংটা কাউন্ট হয়নি, দেখাও যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরেন এইটা লিঙ্কটাতে আমি একটু চাই, কপি করি, কপি করে এখানে এটা বসায় দিই। দেখি এখানে হেডিং কি দিচ্ছে, গুড হাউসকিপিং। গুড হাউসকিপিং, আচ্ছা অ্যাকসেপ্ট। এটা কি? অল দিস ইয়ার্স RHS Chelsea Flower Show winners, all the best Chelsea Flower Show fashion etc etc। এটা why women are embracing pre-love fashion, salad, এদের সবই আছে। get garden ready this spring, এটা তো ওদের ক্যাটাগরি পেজ মনে হয়, কারণ এখানে সব ধরনের জিনিস আছে। এখানে ওমেনদের জিনিস আছে, গার্ডেন আছে, সালাদ আছে। স্যার আমি প্যাট ক্যাট লিখে মনে হয় সার্চ দিয়েছিলাম, কালকে এই ওয়েবসাইটটা আসছে, মানে ক্যাট বিটস। আচ্ছা এখন এই পেজের জন্য হেডিং যদি আমার ডেভেলপ করতে হয় এটা একটু টাফ হয়ে যায়, কারণ ক্যাটাগরি পেজ তো। এখানে ক্যাটাগরি পেজের অবশ্যই হেডিং লাগেও না, ক্যাটাগরি পেজের হেডিং দরকারও নেই, ঠিক আছে। ক্যাটাগরি পেজের হেডিং all this year RHS Chelsea Flower Show winner। তাহলে স্যার এই ক্যাটাগরি পেজের যে হেডিং এটা কি আমরা ওভারলুক করে যেতে পারি? ক্যাটাগরি পেজটা আসলে আমাদের যদি ব্লগ ওয়েবসাইট হয় বা অ্যাফিলিয়েট ওয়েবসাইট হয় তাহলে আমাদের ক্যাটাগরি পেজের হেডিংটা খুব একটা ক্রুশাল কোনো ইস্যু না, হ্যাঁ। বাট যদি ই কমার্স হয় তাহলে দিতে হয়, ই কমার্স ওয়েবসাইটের জন্য দিতে হয়। তো কারণ এখানে সমস্যাটা হচ্ছে, দেখেন এখানে অনেক আইটেম আছে, আপনার চেলসি ফ্লাওয়ার শো আছে, তারপর আপনার এখানে কি আছে, ফ্যাশন আছে, মানে অনেক আইটেম আছে। তো এখন এটার জন্য হেডিং কি দিবেন ওইটাও একটা খুব রিসার্চের বিষয়। সো ক্যাটাগরি পেজের জন্য আসলে আপনারা এটা বাদ দিতে পারেন, ইগনোর করতে পারেন, সমস্যা নেই, এটা বাদ দিলাম। আচ্ছা হেডিং এর জন্য আমরা হোম পেজের হেডিং, তো হোম পেজেরও হেডিং লাগে না, হোম পেজেরও হেডিং দরকার হয় না আসলে।
হোম পেজেরটা হেডিং কি দেবেন আপনারা? হোম পেজের হেডিং ফায়ার ইট আপ, অলওয়েজ রিমেম্বার। ঠিক আছে, হোম পেজের হেডিং এগুলো কমন পেজ, সো প্রত্যেকটা ওয়েবসাইটের কিছু কমন পেজ থাকে। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আপনি হেডিং তার যে টাইটেলটা দিতে পারেন। যেমন আমার এটা কি, গুড হাউসকিপিং। সো আপনি গুড হাউসকিপিং এর জন্য আপনি এখানে দিতে পারেন, ধরেন আমি দিলাম এখানে হোম। ঠিক আছে, হোম দিয়ে আমি আগে এটা একটু হাইপার লিঙ্ক করে দিই। হোমটাকে সিলেক্ট করব, রাইট বাটন থেকে লিঙ্কে যাব, এখানে এটা বসায় দিব। আর এত কিছু আসলো কেন? ওকে করে দিলাম। এখন এখানে হোম পেজের আপনি যেটা দিবেন, হোম পেজের হেডিংটা আপনি দিতে পারেন হোম, একটা হাইফেন দিয়ে স্পেস দিয়ে তার ওয়েবসাইটের নামটা দিয়ে দিতে পারেন, গুড হাউস কিপিং। ঠিক আছে, দ্যাটস ইট। হোম পেজের নাম এইভাবে, হেডিং আপনারা এভাবে দিতে পারেন। হ্যাঁ, কারণ হোম পেজের হেডিং করাটাও টাফ, এখানে মাল্টিপল আইটেম থাকে, তো কি দিবেন ওইটাও একটা চিন্তার বিষয়। সো হোম পেজের হেডিংটা আপনারা হোম দিয়ে স্পেস দিয়ে হাইফেন দিয়ে তার ওয়েবসাইটের নামটা আপনারা বলে দিতে পারেন। আর এটা কি, এটা হচ্ছে জিএইচসি সিল স্পটলাইট রিভিউস, ওই যে ওইটা আমাদের যেটা ছিল মেটা ডেসক্রিপশন যেটা মিসিং ছিল ওইটার। সো এভাবে আপনাদের যে সমস্ত হেডিং আপনার নাই, যদি এটা ক্যাটাগরি পেজ হয় আর যদি ব্লগ বা অ্যাফিলিয়েট ওয়েবসাইট হয় তাহলে এটা আপনারা বাদ দিতে পারেন। আর হোম পেজ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস মানে এই ধরনের কমন পেজের জন্য যদি হয় তাহলে হেডিংটা আপনারা ওই পেজের নাম মানে অ্যাবাউট আস হলে অ্যাবাউট আস লিখে একটা স্পেস দিয়ে হাইফেন দিয়ে আরেকটা স্পেস দিয়ে তার ওয়েবসাইটের নামটা বলে দিতে পারেন। তো এভাবে আপনারা এইগুলা হেডিংগুলো ডেভেলপ, যদি দেখেন যে মিসিং তো তাহলে ডেভেলপ করে দিতে পারেন। বলেন। এখন স্যার ধরেন এই 10টা আমি মিসিং হেডিং পেলাম, এখানে 5টা হচ্ছে ক্যাটাগরি পেজের। হ্যাঁ, তো আমি কি ক্লায়েন্টকে বলে দেবো যে ক্যাটাগরি পেজের আপনার এই লাগবে না? হ্যাঁ, বলে দিতে পারেন, কারণ ক্লায়েন্ট তো বলতে পারে যে তুমি আমাকে বলছিলে এখানে 10টা অডিট ফাইলে, আমার এখানে 5টা, তো বাকি 5টা কই? তখন আপনি বলে দিলেন যে আপনারটা তো যেহেতু ব্লগ এবং অ্যাফিলিয়েট ব্লগ ওয়েবসাইট, তো সেই ক্ষেত্রে আমার ক্যাটাগরি ওয়েবসাইটে হেডিংটা দরকার হয় না। ক্যাটাগরি ওয়েবসাইটে আমরা এসইওটা ওইটাকে রিকমেন্ড মানে প্রোভাইড করি না। এভাবে বলে অডিট ফাইলে যদি আমি ওই ইয়াটা না দেই। আচ্ছা, এমদাদুল হক পল্লব, আপনি আমাকে এইখানে না দিয়ে আপনার ওই ফেসবুক যে পোস্টটা মানে যেখানে আপনি অ্যাসাইনমেন্টটা সাবমিট করছেন ওইখানে আমাকে একটু মেনশন করে দেন, আমি এটা দেখে দিব। হ্যাঁ বলেন, কেউ কিছু বলছিলেন? জি ভাইয়া, আমি বললাম। বলেন। মানে ওই যে আমরা যে অডিট ফাইলটা মানে যেটা দিছি মানে করতে বলছিলেন, যেটা আমরা ক্লায়েন্টকে সাবমিট করব, যেসব পেজের জন্য আমাদের এই যে টাইটেল বা এই ধরনের কোনো ডেসক্রিপশন দরকার হয় না, যেটা দেখাচ্ছে না, তো আমি অডিট ফাইলে আমি দিলাম যে মানে যেহেতু এটা আমার দরকার নাই, অডিট করে আমি দেখে নিব যে এখানে কোন কোন ক্যাটাগরিতে আমার এই জিনিসটা দরকার না, আমি ওইটা দিলাম না ওইখানে রিপোর্টটা দেওয়ার সময়। আমি হ্যাঁ, এটা করতে পারেন, কিন্তু আপনার তো মানে তখন তো কাজ আরো বেশি হবে না, অনেক কিছু জিনিস চেক করবেন। এর মধ্যে যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে দিলেন, কারণ এগুলো তো একটা ক্রস চেকিং এর একটা ব্যাপার আছে। আচ্ছা, এখন দেখেন আমার মাল্টিপল হেডিং এখানে আছে কয়টা দেখেন, 0। ঠিক আছে, সো মাল্টিপল হেডিং যদি হয় তো মাল্টিপল হেডিং আপনার মানে কি, মানে একই পেজে আপনার 2টা বা তার বেশি H1। হ্যাঁ, একই পেজে স্যার অনেকগুলো হেডিং ব্যবহার করে, অনেকগুলো হেডিং বলতে H1 ট্যাগ। ঠিক আছে, H1 ট্যাগ। তো আপনার যদি সেম পেজে আপনি যদি মাল্টিপল H1 ট্যাগ ইউজ করেন তো তখন আমার এটা মাল্টিপল হেডিং এর মধ্যে পড়ে যায়। সাপোজ ধরেন আমি আপনাদের জিনিসটা দেখা দিই, আমি এখান থেকে আপনার অ্যাড নিউতে যাব। অ্যাড নিউ কোথায়? অ্যাড নিউ, কারণ আমি এখানে একটা টাইটেল দিলাম আপনার বেস্ট হ্যান্ড মিক্সার। হ্যাঁ,
সো এটা কি আমার হেডিং না, সেটা আমার h1 হয়ে গেছে। এখন আমি যদি এখানে আবার দিই বেস্ট হ্যান্ড মিক্সার, ঠিক আছে, এটা দিয়ে এখন আমার এটাকে আপনার এটাকে যদি আমি হেডিং বানাই দিই, সো আমার এটা কি মাল্টিপল হেডিং হয়ে গেল না? সো এখন আমি কি করব, এটাকে সিম্পলি আপনার হেডিং না, এটাকে আমি প্যারাগ্রাফ বানাই দেব, ঠিক আছে। মানে সিম্পল সলিউশন, আমার একটা পেজে মাল্টিপল মানে একাধিক h1 থাকতে পারবে না, ঠিক আছে। আমি জাস্ট এটা আপনার h1 ট্যাগটা ওখান থেকে রিমুভ করে দেব, ঠিক আছে। h1 ট্যাগটা আমি এখান থেকে জাস্ট রিমুভ করে দেব। বাট এটা যদি এক্সেস থাকে, কিন্তু যদি এক্সেস না থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখানে বলবেন আপনার কোন পেজে আপনি মাল্টিপল হেডিং পাইছেন। যেমন ধরেন আমি হয়তো ফর এক্সাম্পল ধরেন হোম পেজে মাল্টিপল হেডিং পাইছি, তো সেই ক্ষেত্রে আমার h1 এ সেটা কি ছিল এবং ওইটা আরেকটা যে আমার ছিল সেটা আবার কি ছিল, হ্যাঁ সেটাও তো আমার h1 এই হবে। সো সেটাও আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে। আমি মাল্টিপল যেহেতু আমি এখানে একাধিক পাবো, আমি হোম পেজে একাধিক কোন ফ্রেজটা মাল্টিপল হেডিং হিসেবে পাইছি সেটা আমি এখানে বসায় দেব, ঠিক আছে। বুঝতে পারছেন মাল্টিপল হেডিং এর ব্যাপারটা? ওকে, এখন আসেন আমাদের এডিটোরিয়াল স্ট্রেংথ। আচ্ছা ঠিক আছে, এডিটোরিয়াল স্ট্রেংথ জিনিসটা কি? এডিটোরিয়াল স্ট্রেংথ ব্যাপারটা হচ্ছে আপনার ওয়েবসাইটের যে কন্টেন্ট, এই কন্টেন্টের কোয়ালিটি কিরকম, হ্যাঁ। সো ওভারঅল কোয়ালিটি আপনি এটা ম্যানুয়াল জাজমেন্টের বিষয়, মানে আপনাকে ওই যে ব্লু কালার করা এটা রো, তো সেক্ষেত্রে আপনাকে এটা দেখতে হবে যে কোন কোন পেজে আপনার কন্টেন্টটা খুবই লো কোয়ালিটির হয়ে গেছে, মানে যে সমস্ত পেজের কন্টেন্ট আপনার লো কোয়ালিটির হয়ে গেছে ওই সমস্ত পেজে আমাকে বলতে হবে এই ধরনের যে এনরিচ ইউর পেজ কন্টেন্ট উইথ অ্যান অ্যাডিশনাল মানে অতিরিক্ত আরো 500 থেকে 700 ওয়ার্ডের কথা অ্যাড করো, এবং মিনিমাম আপনার একটা পোস্টে কত ওয়ার্ডের আর্টিকেল থাকতে হবে? একটা পোস্টে 1000। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে এটা যদি 1000 না হয় তো তাহলে আমাকে ক্লায়েন্টকে এই ধরনের আমরা একটা রিকমেন্ড করব, এটা যেন আপনার অ্যাটলিস্ট 500 এর বেশি হয়, ঠিক আছে, কম করে মানে 1000 এর বেশি হয় সেটা আমরা ক্লায়েন্টকে রিকমেন্ড করব। এবং রিকমেন্ড করার পর এখানে আরো কিছু বলতে হবে, যেমন দ্য কন্টেন্ট শুড বি ডেসক্রিপটিভ অ্যান্ড কভার অল সার্ভিসেস, প্লিজ ফোকাস অন দ্য কিওয়ার্ড, মানে তোমার এখানে কিওয়ার্ড অপটিমাইজ একটা কন্টেন্ট হইতে হবে। মানে আমি যে এখানে 500 থেকে 700 ওয়ার্ডের একটা কন্টেন্ট অ্যাড করতেছি এটা যেন আমার কিওয়ার্ড অপটিমাইজ হয়, ঠিক আছে, এই কন্টেন্টটা যেন আমার এই কিওয়ার্ড অপটিমাইজ হয় সেটা আমাকে মেনশন করে দিতে হবে। পেজেস উইথ থিন কন্টেন্ট মানে আপনার কন্টেন্টটা ওয়ার্ড আরো বাড়াইতে হবে, ঠিক আছে। কন্টেন্টে ওয়ার্ড কম হয়ে গেছে, কন্টেন্টটা আরো ওয়ার্ড বাড়াইতে হবে, সেটা আপনি এখানে কোন কোন পেজ সেটা উল্লেখ করে দিবেন যে আমার এই পেজ এটাকে আপনি হাইপারলিংক করে দিলেন। এখন আসেন কিভাবে কোন কোন পেজের মানে ওয়ার্ড সংখ্যা কম, এটা আপনাকে ম্যানুয়ালি খুঁজতে হবে, ম্যানুয়ালি, হ্যাঁ এটা আপনাকে ম্যানুয়ালি খুঁজতে হবে। যেমন ধরেন আপনাদের দেখাইছিলাম ওই যে ওয়ার্ড কাউন্টার, ওটা তো বুঝতে পারছি, মানে ওই ওয়ার্ড কাউন্টার দিয়ে মানে সবগুলো পেজে এভাবে ম্যানুয়ালি হ্যাঁ চেক করে দেখতে হবে। তারপর দেখেন আমাদের ইমেজ অল্টার ট্যাগ। সো ইমেজ অল্টার ট্যাগ আমার এখানে কোনটা নাই সেটা জানার জন্য আমাকে স্কিমিং ফ্রগে চলে আসতে হবে। এখান থেকে আমি যাব আপনার ইমেজ। সো এই যে দেখেন মিসিং অল্টার টেক্সট একটা অপশন আছে না, এখানে আমি দেখেন আছে কোন ইমেজে আপনার মিসিং অল্টার টেক্সট আছে? নাই, জিরো, তো বলার কিছু নাই। বাট যদি থাকে, ঠিক আছে, যদি থাকে ধরেন আমার এই ইমেজটাতে আপনার কোনো অল্টার টেক্সট নাই ধরেন, তো সেই ক্ষেত্রে আমি কি করব, এখানে আমি এই যে দেখেন রাইট বাটন থেকে যে দেখেন কপি লিংক অ্যাড্রেস একটা অপশন আসছে না, কপি লিংক অ্যাড্রেস আসছে, আচ্ছা সেটাকে আমি কপি করে নিলাম। কপি করার পর এখানে আমি এটা বসায় দিলাম, দেখেন ওই ইমেজের লিংকটা চলে আসছে না, আসছে, চলে আসছে। এখন আমি যদি এখানে যাই, এই যে আসছে না ইমেজটা, আসছে, একটু ব্লার হয়ে গেছে, বোঝা যায় না? ঠিক আছে, সো এটা আপনি এখানে নিয়ে আসবেন এবং কোন পেজ, এটা হচ্ছে হোম পেজ। সো হোম পেজের ইউআরএলটা কপি করে এখানে হাইপারলিংক করে দিবেন, পেজের জায়গায় হোম লিখবেন, তারপর
পুরোটা সিলেক্ট করবেন, রাইট বাটনে যাবেন, লিংকে যাবেন, বসায় দিবেন, ওকে ডান। এবার সাজেস্টেড অল্টার ট্যাগ। সাজেস্টেড অল্টার ট্যাগ মানে আপনি এখন একটা সাজেস্ট করবেন, কারণ এটা নাই তো, তাই না, মিসিং। তো সেক্ষেত্রে এটা কি ছিল, কিসের ছবি ছিল এটা, ওয়াটার ড্রপ নাকি ডায়মন্ড, কি জিনিস এটা? ভিটামিন ও ভিটামিন ডি, তাই না, তো লেখাই আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে এটা, আচ্ছা এটা ইমেজ অল্টার ট্যাগ আপনি এখানে কিওয়ার্ডের কোনো ইস্যু নাই, আপনি আপনার ইচ্ছা মতো একটা দিতে পারেন, এখানে ক্যারেক্টারের কোনো ইস্যু নাই। সো আমি এটা ভিটামিন ডি দিয়ে দিলাম। এখন আপনার যদি এটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস হয় তাহলে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, চলেন আমরা একটু দেখে আসি এটা আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন। ইমেজ অল্টার ট্যাগ মিসিং থাকলে এটা কি কোনো ইস্যু ওয়েবসাইট অডিটে? কি মিসিং? মিসিং যদি থাকে এটা কি ওয়েবসাইট অডিটে কোনো ইস্যু? অবশ্যই ইস্যু। তো ওটা কি স্যার মানে খরচ দিতে হবে? হ্যাঁ অবশ্যই দিতে হবে, ম্যান্ডেটরি। আপনি কি ক্লাস করেন নাই? স্যার আমি তো আসলে গ্রিন মনে হয় একটাও নাই, মানে একটাও নাই স্যার। আচ্ছা একটা না থাকলে তো ভালো, যদি একটা না থাকে তাইলে কোনো সমস্যা নাই, বাট যদি থাকে তাইলে ওটা সমস্যা, না থাকলে তো সমস্যা নেই। তো চলেন আমরা দেখি আমরা ইমেজ অল্টারটা কিভাবে বসাবো। আমি একটা ইমেজ নিয়ে আসি, এখানে আপলোড দেই। আমার এখানে কোনো ইমেজ কি আছে? ডাউনলোডে যাই দেখি এটা কি। আচ্ছা ধরেন এটাই দিলাম, ঠিক আছে। সো এই ইমেজে আমার এখন ধরেন অল্টার ট্যাগটা নাই, হ্যাঁ অল্টার ট্যাগ আমাকে সেট করতে হবে। সো কিভাবে করব? আচ্ছা এটা আপলোড হচ্ছে, আপলোড হয়ে অনেক, ওকে আপলোড হয়েছে। সো এখন আমি এখানে ইমেজে অল্টার ট্যাগ বসাইতে হইলে আমি এখান থেকে আপনার duplicate, move to edit, copy, paste style, create, remove image, replace, এই যে add text over image, add text over image, এই যে দেখেন alternative text চলে আসছে না, all text দেখা যায় বাম পাশে ডান পাশে। এখানে আপনি আপনার এটা কি ভিটামিন ডি দিব না, এটা তো ভিটামিন, এটা কি গেমিং, আচ্ছা এটা গেমিং দেবেন, গেমিং গেমিং, ঠিক আছে। সো গেমিং দিলাম, দিয়ে এটাকে আমি পাবলিশ করে দেই, পাবলিশ, ঠিক আছে। এখন যদি ভিউ পোস্টে যাই, আসছে না ছবিটা? ঠিক আছে, এভাবে আপনারা ওয়ার্ডপ্রেস হলে আপনারা এখানে ইমেজ অল্টার ট্যাগটা বসায় দিতে পারেন। আর যদি অ্যাক্সেস না থাকে তো সেই ক্ষেত্রে এভাবে আপনারা রিকমেন্ড করে দিতে পারেন যে আমি এই পেজে এই লিংকের ইমেজটা পাইছি এবং সাজেস্ট করতেছি আমি এই কিওয়ার্ডটা। আচ্ছা আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাইতে ভুলে গেছি, হ্যাঁ সেটা হচ্ছে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন আপনারা কিভাবে আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বসাবেন। চলেন ওইটাও দেখাই দিই আপনাদের। ধরেন আমি এটা এডিট পোস্টে একটু যাই, এডিট পোস্টে আসলে আপনার এখানে ইউস্টের সেকশনটা ওপেন হবে, ওইখানে আমরা মেটা টাইটেল মেটা ডেসক্রিপশনটা বসায় দিতে পারি যে আমি কোন মেটা টাইটেল মেটা ডেসক্রিপশনটা রিকমেন্ড করব। তো সময় লাগতেছে। আচ্ছা এটা হয়তো থাকুক, দেখি নেক্সট টপিক কি। নেক্সট টপিক হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ। হ্যাঁ সো ল্যান্ডিং পেজ জিনিসটা হচ্ছে ধরেন আপনাকে ক্লায়েন্ট কয়েকটা কিওয়ার্ড দিল যে আমি এই সমস্ত কিওয়ার্ডে র্যাঙ্ক করতে যাচ্ছি, ঠিক আছে। আপনাকে ক্লায়েন্ট বললো যে আমি এই 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 সমস্ত কিওয়ার্ডে র্যাঙ্ক করতে যাচ্ছি। যদি ধরেন এই ধরনের ইনস্ট্রাকশন আপনি ক্লায়েন্টের কাছ থেকে পান, তো এখন আমি যদি একটা কিওয়ার্ডের উপর একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে চাই, তো তখন আমাকে কি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য কিছু রিকোয়ারমেন্ট দিতে হবে ক্লায়েন্টের কাছে। যেমন ধরেন ক্লায়েন্ট আমাকে বললো তুমি এসইওর উপর একটা পেজ তৈরি করে দাও, এসইওর উপর আমাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দাও। তো তখন আমাকে এসইওর উপর ল্যান্ডিং পেজ তৈরি করে দিতে হলে কি কি লাগবে সেটা আমাকে ক্লায়েন্টকে দিতে হবে না রিকোয়ারমেন্ট?
জি সো এখানে আমরা রিকোয়ারমেন্টটা দিব, হ্যাঁ, যে ইওর ওয়েবসাইট নিডস টু ক্রিয়েট আ পেজ বেসড অন এসইও, প্লিজ ক্রিয়েট এ পেজ এন্ড অ্যাড 500 to 700 ওয়ার্ড কন্টেন্ট। মানে তুমি যে এসইওর উপর কিওয়ার্ডে র‍্যাঙ্কিং করতে চাও, তো সেই ক্ষেত্রে তোমাকে একটা পেজ ওপেন করতে হবে। সো পেজ ওপেন করার জন্য আমার একটা কন্টেন্ট লাগবে, হ্যাঁ, এবং এই কন্টেন্টটা আমাকে প্রোভাইড করো, ঠিক আছে? এভাবে আপনারা এটা বলবেন। এটা কি এখনো লোড হইতেছে নাকি চলে আসছে? এই যে চলে আসছে, দেখেন, এই যে দেখেন নিচে দেখেন ইউজড এসইও সেকশনে এই যে দেখেন এসইও টাইটেল। সো এসইও টাইটেল মানে কি বলছিলাম? এসইও টাইটেল মানে কি বলছিলাম মনে আছে? মেটা টাইটেল। মেটা টাইটেল, হ্যাঁ। তো এখানে আমার মেটা টাইটেলে আমার দেখেন কি কি আছে, বাই ডিফল্ট টাইটেল, পেজ সেপারেটর, সাইট টাইটেল, এত কিছু আমার দরকার নাই। আপনি শুধুমাত্র টাইটেলটা রাখবেন। টাইটেল মানে ওই যে কন্টেন্ট হেডিং, আপনি হেডিং যেটা দিবেন ওইটাই আপনার এখানে চলে আসবে। এই যে দেখেন, এই যে প্রিভিউটা দেখেন, বেস্ট হ্যান্ড মিক্সার দেখা যাচ্ছে, মেটা টাইটেল। জি আর এখানে দেখেন মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন কি দেওয়া আছে? দেখেন তো দেওয়া আছে? না স্যার নাই। দেওয়া নাই এখানে, আছে তো। বলতে না নাই, পুরোটা পড়েন। প্লিজ প্রোভাইড এ মেটা এখানে ডেসক্রিপশন, দিতে আচ্ছা, ও ঠিক আচ্ছা আছে? ঠিক আছে, নাই ওরা তো। এখানে দিতে বলতেছে। বলতেছে, তো সেই ক্ষেত্রে আমাকে এই যে মেটা ডেসক্রিপশন, এই যে দেখেন আছে মেটা ডেসক্রিপশন, স্যার অপশন আছে। অপশন আছে ভাইয়া। হ্যাঁ। so স্যার এখানে- এখানে বেটা টাইটেল দেয়া আছে হ্যান্ড বেস্ট হ্যান্ড মিক্সার, তারপর অল্টার টেক্সট দেয়া আছে গেমিং মাউস। মানে এটা কি কোনো ডিফল্ট হবে না? অবশ্যই ডিফল্ট হবে, এটা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ, ফর এক্সাম্পল। আর আপনারা যখন ক্লাস করবেন, মানে কাজ করবেন, তখন আপনার গেমিং মাউসের উপর কাজ করতেছেন, এনে আবার হ্যান্ড মিক্সার নিয়ে আসছেন, ক্লায়েন্ট তো আপনার 12টা বাজাবে। সো এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য বেস্ট হ্যান্ড মিক্সার রিকমেন্ডেড বাই আওয়ার টিম এক্সপার্টস, ঠিক আছে? সেটা দিলাম। এখানে আমি দেখেন, এখানে নিচে একটা কালার দেখা যাচ্ছে না, অরেঞ্জ কালার দেখা জি যায়? ভাইয়া। এটা আপনি জি যত ভাইয়া। অপটিমাইজ করবেন, মানে এটা যখন নিচে রেঞ্জ দেখা যাচ্ছে। অ্যাকসেপ্টেবল যে রেঞ্জে যাবে, তখন দেখবেন এটা গ্রিন হয়ে যাবে। Fill up হয়ে যাবে। you can get your desired hand mixer by reading reviews from our experts, ঠিক আছে? এই যে দেখেন এখন গ্রিন হয়ে গেছে না? জি এই যে দেখেন আমার মেটা টাইটেলটা গ্রিন হয়ে গেছে না? So, আপনাদের টার্গেট থাকবে এগুলোকে গ্রিন রাখা, যাতে করে পিক্সেলের লিমিটটা যেন থাকে, ক্রস যেন না করে। এই যে দেখেন, এখন দেখেন এখানে এখন কি বলছো যে প্লিজ প্রোভাইড, কথা লেখা আছে? জি না ঠিক আছে, সো ডান। মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন আর হেডিং তো দেখাইলামই। হেডিং এই যে এখানে আপনারা দিবেন, পারবেন প্র্যাকটিক্যালি করতে? জি স্যার। এখন আসেন robots.txt, ঠিক আছে? robots.txt জানি কি ছিল বলেন তো? robot.txt সাইট ম্যাপ, কম্পিউটার রিডেবল সাইট ম্যাপ। না, ইট ইজ নট সাইট ম্যাপ। এটা স্যার এটার মাধ্যমে আপনি স্যার, এটা হচ্ছে কিছু allow searching করবেন, কিছু toolbox। কিছু allow করবেন না, এটাই আর কি। আচ্ছা দাঁড়ান, কে জানি কথা বলতে স্যার ওয়েবসাইটকে গাইড করে। হ্যাঁ বলেন, সাদিয়া স্যার, এটা- বলেন, হোয়াট ইজ স্যার, এটা স্যার- আপনার robot.txt? হ্যাঁ, সার্চ ইঞ্জিন বট স্যার, যেটা যিনি আমাদের পেজটাকে মনিটর করবেন। সার্চ ইঞ্জিন বট আপনার পেজটাকে মনিটর করবে, এটা হলো robots.txt। আমার মনে হয় স্যার এরকমই তো বলছিলেন মনে হচ্ছে। না, হয় নাই। কে বলতে স্যার, বলবো? পারবেন? বলেন বলেন, হ্যাঁ বলেন। স্যার এটা হচ্ছে স্যার, বলতে পারবো? আচ্ছা, একজন বললো, কে বললো, কে বলবো? স্যার আমি বলছি হ্যাঁ স্যার। হ্যাঁ বলেন বলেন। স্যার রোবট টেক্সটটা হচ্ছে স্যার আমাদের হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন যখন ক্রল করতে আসবে, যদি আমার সাইটটা কোনো আন্ডার কনস্ট্রাকশনে থাকে, তাহলে হচ্ছে এই রোবট টেক্সটটা হচ্ছে আমাদের ইন্ডিকেট করবে হচ্ছে গুগল বটটাকে আর কি। মানে এই কোন পেজগুলোতে ঢুকতে পারবে, কোন পেজগুলোতে ঢুকতে পারবে না, সেটা মানে ইন্ডিকেট করবে রোবট টেক্সট স্যার। আচ্ছা ঠিক আছে, বাট জিনিসটা আমি আর একটু সহজ করে বলি। সেটা হচ্ছে robot.txt হচ্ছে আপনার ওয়েবসাইটের হোস্ট, ঠিক আছে? robots.txt হচ্ছে আপনার ওয়েবসাইটের হোস্ট,
এবং সে সার্চ ইঞ্জিন বটকে গাইড করবে আপনার ওয়েবসাইটের কোথায় অ্যাক্সেস করতে পারবে, কোথায় করতে পারবে না, কোনো ইস্যু আছে কিনা, মানে টোটাল জিনিসটা সে সার্চ ইঞ্জিন বটকে গাইড করবে। ওকে, সিম্পল ভাষা এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের একজন হোস্ট। ঠিক আছে, অনেকেরই দেখি বিদ্যুতের সমস্যা। আচ্ছা এটা কি স্যার এআই? হ্যাঁ, robot.txt না না না, ইট ইজ নট এআই না, এআই না, এটা হচ্ছে আপনার একটা কোড আর কি। তো এখন robot.txt আমার ওয়েবসাইটে আপনার আছে কি নাই দেখি তো, আমি একটু চেক করে দেখি আমার ওয়েবসাইটে robot.txt টা আছে কি নাই। দেখি আপনার আছে, robot.txt আছে, আচ্ছা স্যার আছে, ঠিক আছে। এবং এটা যদি না থাকে, ঠিক আছে, যদি না থাকে তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা একটা নোটপ্যাড নেবেন। হ্যাঁ, নোটপ্যাড নিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনাদের নোটপ্যাড নেওয়ার দরকার নেই, আপনাদের যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তাহলে আপনারা চলে যাবেন। আচ্ছা আমি এটাকে আপডেট করে দিই, সোফার যেগুলো করলাম, আপনারা একটু ব্যাকএন্ডে চলে যাবেন। ব্যাকএন্ডে গিয়ে আপনাদের ইওস প্লাগইনটা ইনস্টল থাকতে হবে, ইওস প্লাগইনটা ইনস্টল থাকতে হবে। ইওস প্লাগইন থেকে আপনারা চলে যাবেন টুলসে, ঠিক আছে, টুলস অপশনে চলে আসবেন। টুলস অপশন থেকে আপনারা চলে যাবেন আপনাদের ফাইল এডিটর, এই ফাইল এডিটরে চলে আসবেন। ফাইল এডিটরে এসে এই যে দেখেন ক্রিয়েট robots.txt ফাইল একটা অপশন আছে না, দেখা যায়, এখানে সিলেক্ট করে দিবেন, এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে এই যে দেখেন আমাদের robot.txt চলে আসছে না। এখন এটাকে সেভ করে দিবেন, সেভ করে দিলেন, ডান। এখন আমি একটা রিলোড দেই, ঠিক আছে, রিলোড দিয়ে আবার চেক করি দেখি। এই যে দেখেন ওইটাই চলে আসছে না, ওই আগেরটা চলে আসছে না, একটু আগে আমরা দেখছি না এটা, ঠিক আছে। সো এভাবে আপনাদের যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তাহলে আপনারা এটা করে নিতে পারেন। আর যদি কোডিং ওয়েবসাইট হয়, সো কোডিং ওয়েবসাইটের জন্য আপনারা এইখান থেকে এটাকে কপি করে নিয়ে কোন কোন জায়গায় আপনারা ডিসঅ্যালাউ করতে যাচ্ছেন ওইটা আপনারা করে দিতে পারেন, তাকে ইনস্ট্রাকশন দিতে পারেন। হ্যাঁ, যেমন ধরেন আমার এটা প্যান্থিয়ন, তো আমার এটা দরকার নেই। কোডিং ওয়েবসাইট হলে আপনি একটা নোটপ্যাড ওপেন করেন, নোটপ্যাড ওপেন করে এই কথাটার একটা অর্থ আছে, দেখেন ইউজার ইজ অ্যান অ্যাস্টারিস্ক। ইউজার ইজ অ্যান অ্যাস্টারিস্ক মানে প্রত্যেকটা যে সার্চ ইঞ্জিন, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের এজেন্টকে সে অ্যালাউ করতেছে আপনার ওয়েবসাইটটা ভিজিট করার জন্য, এক্সেপ্ট এটা হচ্ছে ডিসঅ্যালাউ, মানে এই এজেন্টগুলো আপনার ভিজিট করতে পারবে না, আপনার ওয়েবসাইটটা ক্রল করতে পারবে না। সেটা ধরেন আপনি এখানে বললেন যে ইয়াহু, ঠিক আছে, ইয়াহুর সার্চ ইঞ্জিন বট ক্রল করতে পারবে না, আপনি হয়তো বলেন বিং এরটা ক্রল করতে পারবে না, ঠিক আছে। বা আপনার যদি কোনো পেজ থাকে ওই পেজের ইউআরএলটা আপনি এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে এটাকে সেভ করে দিলেন, ঠিক আছে, সেভ করে দিলেন। ধরেন আপনি এটা রান করলেন robots.txt, ঠিক আছে, এটাকে সেভ করে রাখলেন। মানে এটা হচ্ছে কোডিং ওয়েবসাইটের জন্য হইলে, আর ওয়ার্ডপ্রেস হলে তো যেভাবে দেখালাম ওভাবেই পারবেন। এবং তারপর এটা আমি কোথায়, এই যে robots.txt ফাইলটা আমার এখানে সেভ হয়ে গেছে না আমার। তারপরে নেক্সট স্টেপ হবে আমার ওয়েবসাইটে cPanel এর রুট ডিরেক্টরিতে এটা আপলোড করা, cPanel এর রুট ডিরেক্টরিতে এটা আপলোড করা, ঠিক আছে। জিনিসগুলো কি মাথার উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। সো আপাতত যেটা বললাম ওগুলো নোট করে রাখেন। যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তাহলে আপনারা ইয়োস্টের মাধ্যমে, ইয়োস্টের টুলসের মাধ্যমে আপনারা এই কাজটা করে নিতে পারবেন, এই যে এখান থেকে এটা করে নিতে পারবেন। আর যদি এটা কোডিং ওয়েবসাইট হয় তাহলে আপনারা পারবেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে একটা নোটপ্যাডে এইভাবে জিনিসগুলো আপনারা সাজাইলেন, সাজায় তারপর এটাকে সেভ করে আপনারা cPanel এর রুট ডিরেক্টরিতে এটাকে আপলোড করে দিবেন, ঠিক আছে। কোডিং ওয়েবসাইটে তো বেশি থাকে, হ্যাঁ কোডিং ওয়েবসাইট বেশি থাকে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এখন বেশি, কোডিং এর থেকে ওয়ার্ডপ্রেস বেশি এখন। কোডিং ওয়েবসাইটের সমস্ত সলিউশন তো আমরা করতে পারবো না, আমরা তখন রিকমেন্ড দিতে পারবো, জিনিসটা এভাবে ইমপ্লিমেন্টেশন করে দিতে পারবো না, ঠিক আছে। ইমপ্লিমেন্ট আমাদের পক্ষে করাটা সম্ভব হবে না, বাট কিছু আমরা করে দিতে পারবো, যেমন যার মধ্যে robot.txt এটা আমরা কোডিং হলেও করে দিতে পারবো। স্যার একটা কোশ্চেন করতে পারি? কোশ্চেন আসতেছে একটু পরে, বাট
সোফার আমি আজকে এতটুকুই রাখতেছি আপনাদের robot.txt পর্যন্ত। নেক্সট ক্লাসে আপনাদের HTML সাইটম্যাপ থেকে আমাদের এটা শুরু হবে। স্যার একটু প্লাগইনস সম্পর্কে যদি কিছু বলতেন স্যার। আচ্ছা, প্লাগইন হচ্ছে মূলত আপনার মানে বিভিন্ন যে ফাংশন আপনার ওয়েবসাইটের, যেমন ধরেন এই যে ইউস্ট, আমরা এটার মাধ্যমে কি করি, আমাদের অন পেজের কাজ করি, ঠিক আছে, যার মধ্যে আপনার মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন ডিফাইন করা, সেট করা। এখন এটা যদি আপনার ইউস্ট ইনস্টল করা না থাকতো তাহলে আপনাকে ওয়ার্ডপ্রেসের একেবারে ওই যে অ্যাপিয়ারেন্সে গিয়ে এটা তখন থিম ফাইল এডিটরে গিয়ে এটা করে নিতে হতো, তাই না? সো এটা হইতেছে আপনার মানে প্লাগইন আপনার কাজটাকে ইজি করে দেয়। প্লাগইনের মাধ্যমে আপনি জিনিসগুলো রেডিমেড ফরম্যাটে পাবেন। এক্ষেত্রে কি স্যার আপনি আমাদের কয়েকটা প্লাগইন রিকমেন্ড করবেন যেটা আমরা ইনস্টল করতে পারি আমাদের ওয়েবসাইটে? আমি অলরেডি একটা করছি, নাম বলেন। এটা হচ্ছে ইউজড স্যার। ইউজড, হ্যাঁ, আপাতত এটাই ইউজ করেন। আর কারো কোনো কোশ্চেন? অনেক কঠিন মনে হচ্ছে স্যার। কঠিন মনে হচ্ছে? জি স্যার। আচ্ছা, একটু প্র্যাকটিস করতে থাকেন, একটু প্র্যাকটিস করেন, জিনিসগুলো আস্তে আস্তে দেখবেন আপনার হাতে চলে আসবে, সমস্যা নাই। হ্যালো স্যার। আর যদি আপনাদের কোনো থাকে, কোনো ইস্যু থাকে তো গ্রুপে পোস্ট করবেন। হ্যাঁ বলেন বলেন, কোশ্চেন কি ছিল বলেন। স্যার আমি হচ্ছে আজকে জয়েন করলাম এই ব্যাচে, তো আমাদের ফেসবুক গ্রুপটায় আর কি অ্যাপ্রুভ করা হয়। ও আচ্ছা 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 আচ্ছা, দাঁড়ান তাহলে অ্যাড করে দিচ্ছি আপনার। আপনি কি রিকোয়েস্ট পাঠাইছেন? জি জি, ওই চলে আসলাম। আচ্ছা রিকোয়েস্ট ওই, ও আচ্ছা, এটা তো আরেক গ্রুপ। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, কি নাম আপনার? সাজ্জাদুল হক। সাজ্জাদুল হক, ওকে। জি এটা। আচ্ছা ঠিক আছে, অ্যাড করে দিচ্ছি। বলেন কি কোশ্চেন? স্ক্রিনের পরে আমাদের যে মিসিং অল দ্য টেক্সটটা দেখালেন, এখানে কয়েকটা আমি ওয়েবসাইট অডিট করতে গিয়ে দেখা যাচ্ছিল স্যার যে এই লিংকটা কপি করে আমাদের ব্রোকেন ইমেজের জন্য একটা নতুন টাইপ ওপেন করতে হয়। তো স্যার ওখানে ইউআরএল টাইপ পাওয়া যাচ্ছে না, মানে স্ক্রিনের পরে অনেক সময় থাকতেছে না ব্রোকেন, মানে তাহলে সেটা কিভাবে বের করব? ইমেজ অল দ্য টেক্সট আছে কি নাই সেটা কিভাবে? ইউআরএল না থাকলে আপনি কিভাবে বের করবেন? ইউআরএল তো থাকতে হবে, ইউআরএল না থাকলে তো বের করতে পারবেন না। তাইলে স্যার এটার স্ট্যাটাসটা কি হবে ওই ওয়েবসাইটের যে ব্রোকেন ইমেজের ক্ষেত্রে? ব্রোকেন ইমেজের ক্ষেত্রে স্ট্যাটাসটা হবে যে আপনি এখানে আপনার এই ইউআরএলটাতে ইমেজটা ব্রোকেন, হ্যাঁ, যে আমি এতগুলো ইমেজ পাইছি যেটা আপনার ব্রোকেন, ওইটা আপনি এখানে তখন সংখ্যাটা বলে দিবেন। না স্যার, মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে মিসিং অল দ্য টেক্সট তো আমরা ইমেজ অল দ্য টেক্সট পাচ্ছি, কিন্তু ব্রোকেন ইমেজটা তো তখন বের করতে পারবো না যদি লিংকটা না থাকে। তো সেক্ষেত্রে মানে কি স্ট্যাটাসটা কি দিব সেক্ষেত্রে? কারণ আমরা তো পাচ্ছিই না আসলে কতটা ইমেজ অল দ্য টেক্সট। এখন আপনি ইমেজ অল দ্য টেক্সট আলাদা, ব্রোকেন ইমেজ আলাদা, দুইটা ডিফারেন্ট। ব্রোকেনটা স্যার, ব্রোকেনটার কথা বলতেছি। মানে যদি ইউআরএলটা না পাই তাহলে তো ব্রোকেন টা পাবো না, কিভাবে সেটা স্ট্যাটাসটা কিভাবে কি দিব? এখন আপনি কি এটা পাইছেন কোথাও যে ব্রোকেন ইমেজ বলছে আছে, ইউআরএল নাই? ওখানে স্যার ব্রোকেন ইমেজ মিসিং অল দ্য টেক্সটের ক্ষেত্রে স্যার আপনি তো ওখানে ইউআরএলটা কপি করে তারপর ট্যাবে গিয়ে লগইন করছেন, তখন ইমেজ, কিন্তু স্যার যখন ইউআরএলটা থাকবে না তখন তো সেটা সার্চ করতে পারতেছি না যে অল দ্য টেক্সট আছে কিনা। আচ্ছা, তো এই ধরনের কেস কি আপনি পাইছেন কখনো যে ইউআরএল নাই? হ্যাঁ স্যার, সেজন্যই তো কোশ্চেনটা করলাম। আচ্ছা, এখন কি দেখাতে পারবেন আমাকে? এই মুহূর্তে স্যার কিভাবে ওটা তো সেভ করে রাখি। আচ্ছা, তাহলে আমাকে একটা স্ক্রিনশট দেন গ্রুপে, ঠিক আছে, আমি দেখে বলে দেব। ঠিক আছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? জি না স্যার। ও হ্যাঁ স্যার, আপনি আজকে যে অ্যাসাইনমেন্টটা দিলেন, না 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 না, আমি আপনার কাছে আর কিছু জিজ্ঞাসা করিনি, দাঁড়ান, বাকিদের একটু ফ্লোট দেন। বাকিদের কোনো কোশ্চেন আছে? স্যার এই যে প্লাগইনটা যে দিলেন ইউজড এসইও স্যার, এটা দিয়ে কি মানে স্যার এটা তো স্যার অনেক বড় একটা রোল প্লে করবে এই ক্ষেত্রে? হ্যাঁ অবশ্যই, ডেফিনেটলি। এটাও কি মার্কেট প্লেসে স্যার, এটা দিয়েও কি অনেক জব অপরচুনিটিস আছে? আছে আছে মার্কেট প্লেসে আপনি ইউজড এসইও দিয়ে অন পেজ এসইও কাজ করার আপনার স্কোপ আছে।
আচ্ছা আপনাদের হচ্ছে আচ্ছা সবাই যে হারে কমেন্ট করতেছে আমি তো মানে কমেন্ট দেখতে দেখতে তো আমার অ্যাটেন্ডেন্সের সময় শেষ। আচ্ছা সাজ্জাদুল হক আছেন? সাজ্জাদুল হক, চৈতি বিশ্বাস কে? সাজ্জাদুল হক, আচ্ছা চৈতি বিশ্বাস, মারিফা হক সাদিয়া, অমরজিৎ চাকমা, অমরজিৎ চাকমা, নাহিদ হাসান সাব্বির, আব্দুল হান্নান সরকার, রেজাউল করিম, হুমায়ুন মোর্শেদ খান, আরিফুর রহমান, সাবিরুজ্জামান, জি আসিফ, আবু নাইম রাব্বি, প্রেজেন্ট ভাইয়া, মোহাম্মদ জহিরুল ইসলাম, ইমাম হাসান, নাজমুল হাসান দুরন্ত, কে নাজমুল হাসান দুরন্ত? সরি ইমাম হাসান। আচ্ছা ইমাম হাসান, তাহলে নাজমুল হাসান দুরন্ত ও আছে। আচ্ছা ফাহিমা খাতুন, ফাহিম হোসেন, সাদিয়া আবরার, স্যার ফাহিম হোসেন আছে লিজিয়ানেছে। আচ্ছা ঠিক আছে, সাদিয়া আবরার, জি স্যার। নাফিসা চৌধুরী জুই, ইয়েস স্যার। ইসরাত জাহান, মোহাম্মদ মাইনুদ্দিন, ফারদিন খান সাহিল, ইয়েস স্যার। সুব্রত কুমার সাহা, সাব্বির হোসেন, মালিহা আক্তার তন্নি, হালিমা আক্তার, ইয়েস স্যার। রবিন, আমি একটা তন্নি। আচ্ছা রবিন ব্যাপারী, মুস্তফা মাহবুব তন্ময়, তারিকুল ইসলাম, তাসমিন সুলতানা, জি স্যার। শ্যামপ্রসাদ চক্রবর্তী শ্যাম, জি স্যার। জিতু জি স্যার আছে। জিতু টিপরা, ধ্রুব সরকার, ইয়েস স্যার। এমদাদুল হক পল্লব। জি ভাই আছি। আচ্ছা কমেন্ট কে করছে? হুমায়ুন খান, হুমায়ুন খানকে দিছি, ওকে দেই নাই। হুমায়ুন মোর্শেদ খান, ঠিক আছে। আর কে কমেন্ট করছিল? অমরজিৎ চাকমা। অমরজিৎ চাকমা, অমরজিৎ চাকমা কই জানি দেখছিলাম, এই তো অমরজিৎ চাকমা। আর কে? তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম, তরিকুল ইসলাম, আচ্ছা ঠিক আছে। ওকে সবাই আল্লাহ হাফেজ, নেক্সট মঙ্গলবার দেখা হবে। থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ। Recording stopped.